একটা শিশুর কিন্তু আমরা জানি যে প্রথম ৮ বছরটা গর্ভাবস্থা থেকে ৮ বছর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি শিশুতে ইন্টারাকশনের জায়গাটা যদি কাজ না করি তাহলে কিন্তু ওর ডেভেলপমেন্টটা সবগুলো ডেভেলপমেন্ট ডোমেইনে সে টাচ করতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে উইমেন এন্টারপ্রেনার্সরা রানিং দোজ ডে কেয়ারস, রাইট? এলাকার ভিতরে কমিউনিটির ভিতরে অর্গানিক একটা সিস্টেম দাঁড়িয়েছে। ইসলামের যে ৩ বছরের বাচ্চাটা আর গুলশানের কোনো একজন শিল্পপতির যে ৩ বছরের বাচ্চাটা, ওদের বেড়ে ওঠার তরিকা সেম। আমার কাছে একটা দামি লেগোর খেলনা আর ওই যে মা বানিয়ে দিয়েছে মাটি দিয়ে একটা কিছু বানানোর সময় দেখেন বাচ্চাটা কিভাবে তাকিয়ে থাকে, আমরা দেখেছি। এই যে পুতুল খেলাটা, এক্স্যাক্টলি ওইটাতে যে লার্নিং হয়, আপনি ওই ১,০০০ টাকা দিয়ে বারবি ডলের সেট কিনে দিলে ওইটা তো আর হইল না। তাকে কিন্তু এই খেলনা দিয়ে খেলার একটা সুযোগ করে দিতে হবে যে আমাদের এটা সাস্টেন করার জন্য নলেজটা আমরা কিভাবে ডিসেমিনেট করতে পারি। ১ বিলিয়ন বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে এবং 70% অফ দিস চিলড্রেন আর গনা এন্ড আপ ইন এ জব। আগামী 10 বছরে বাংলাদেশে আরো 10 লাখ টিচার, টিউটর, কেয়ার গিভার দরকার হবে। শিশুকে আমরা ভালোর জন্য ভালোবেসেই করি, ভালোবেসে শিশুর জন্য ক্ষতিই করে ফেলি না জেনে। অটোমেটিকলি চলে যাচ্ছে নোটিফিকেশন যে আপনার বাচ্চার এখন এই স্টেজে আছে, যদি সে এটাকে রেজিস্ট্রেশন করে হ্যাঁ মানে ইজ ফ্রি। 60% মা হওয়ার পরে চাকরিতে ব্যাক করতে পারে না। অনেকে আছে যে প্রয়োজন কিন্তু সাহস করে না। ঢাকার আরবান মিডল ক্লাসে ইউ ডোন্ট নো আপনার পাশের ফ্ল্যাটে কে। লো ইনকাম গ্রুপে বা আপনি ইসলাম এরিয়াতে এই জায়গাগুলোতে আমরা দেখি যে খুব সহজে দেয়, বিকজ ওই খালা বা আপা ওখানেই থাকে, ওইখানেই থাকে পাশের ঘরে। হ্যাঁ, পাশের ঘরে বাচ্চাটা খুব নিশ্চিন্তে দিয়ে চলে যায়। হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে ওয়ালিউল্লাহ ভুইয়া। আমি লাইট অফ হোপের কো-ফাউন্ডার এবং সিইও। আমি কাজ করি মূলত হচ্ছে বাচ্চাদের নিয়ে এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবং বাচ্চাদের ক্রিয়েটিভ সেক্টর নিয়ে ফর দ্য লাস্ট 10 ইয়ার্স। আমার সাথে আজকে আছে সাজিয়া আপা, এবং আমি এবং সাজিয়া আপা দুইজন সম্পূর্ণ দুই ফিল্ডের মানুষ। আই কাম ফ্রম প্রাইভেট সেক্টর, সো বাট আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এই জায়গাটা নিয়ে আমি প্রাইভেট সেক্টরে কাজ করি। সাজিয়া আপা থ্রু অ্যান্ড থ্রু ইন দ্য নন প্রফিট সেক্টর অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান, অলসো লাইক গভর্নমেন্টের সাথে কাজ করে। সো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে গল্প করব সেটা হচ্ছে যে এই যে হঠাৎ এখন ইভেন আমাদের মিডল ক্লাস সোসাইটিতে ওই যে চাইল্ড কেয়ার, ডে কেয়ার, এই জিনিসগুলা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিকাম ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নাও উই আর টকিং অ্যাবাউট দিস থিংস. So the discussion will be around what the private sector is doing, what the non-profit sector is doing, and how these two sectors can collaborate and learn from each other. So সাজিয়া আপা, আপনার জাস্ট ছোট্ট করে যদি একটু পরিচয় দিয়ে শুরু করেন দর্শকদের জন্য, and then we can go into the like storytelling and discussing about these things. Sure. আমি সৈয়দা সাজিয়া জামান। আমি আছি ব্র্যাক আইডি ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হেড হিসাবে এবং আমি বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার হিসেবে কাজ করছি। আপনি একটা কথা বলছিলেন যে শিশুদের যত্নের কথা বলছিলেন, কিন্তু শিশু বললেই আমার মুখে একটা হাসি আসে, কারণ শিশু সেই মানুষটা, সেই ছোট্ট মানুষটা যাদের নিয়ে আমরা কাজ করছি। আমার ক্যারিয়ারের লাস্ট 5 ইয়ার্স আমি কাজ করছি শিশুদেরকে নিয়েই, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য যে নন প্রফিট অর্গানাইজেশন লুক থেকে কাজ করছি। আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কে আমি, যেহেতু এটা নেটওয়ার্ক, আপনারা জানেন যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক হচ্ছে একটা ফোরাম যেখানে সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে সবাই মিলে আমরা একটা কাজ করছি। শিশুর বিভিন্ন বিষয় নিয়ে আসলে আমরা কথা বলি, যেগুলো নিয়ে কাজ হচ্ছে। তো ভালো লাগছে আপনার সাথে আজকে আলোচনায় এসে। বেন, সো বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, রাইট? সো আমরা যেমন মেম্বার, আমরা সম্ভবত এটার একমাত্র প্রাইভেট সেক্টর মেম্বার আর কি। বাট আরেকটু যদি ডিপলি বলেন যে এই বেনটা কবে শুরু হইলো, কি উদ্দেশ্য নিয়ে শুরু হইলো, এবং ফিউ থিংস দ্যাট ইউ আর রিয়েলি প্রাউড অ্যাবাউট যে বেন অ্যাচিভ করছে। সো একটু বেন বলতে গেলে একটু পিছন থেকে আসতে হবে যে বাংলাদেশে যদি বলেন আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, এটার যাত্রা কিন্তু আরও আগে থেকে। আমরা যদি বলি যে চাইল্ড কেয়ার আর্লি 90 থেকে, বা যদি প্রি প্রাইমারি এডুকেশন বলেন সেটা অনেক আগে থেকে, স্বাধীনতার পর থেকে হয়তো ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনগুলো করছিলেন।
কিন্তু মোটামুটি যখন আমাদের বিভিন্ন অর্গানাইজেশনগুলো যখন মানে ছোট শিশুদের নিয়ে কাজগুলো করছিল, একটা সময় প্রয়োজন এসে গেল। আপনি জানেন রিনাউন্ড অর্গানাইজেশনগুলো এখানে ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, এরকম অনেক অর্গানাইজেশন আছেন, সরকারের বিভিন্ন উদ্যোগ, সবাই কাজ করছিলেন নিজস্ব নিজস্ব প্ল্যাটফর্ম থেকে। তো এই সবাইকে নিয়ে যে একটা প্ল্যাটফর্মে এসে কথা বলা, এটা খুব প্রয়োজন হয়ে দেখা দিল। সো 2002 সালে আসলে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ইউনিসেফের একটা ফান্ড থেকে একটা যারা এই ধরনের অর্গানাইজেশনগুলো শিশুদের নিয়ে কাজ করে তাদের নিয়ে একটা নেটওয়ার্কিং বা একটা ওয়ার্কিং গ্রুপের একটা প্রস্তাব এসে যায়, একটা সার্ভে করার প্রস্তাব এসে যায়। সেখান থেকে যাত্রাটা শুরু। তখন আমি যখনই বলবো বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, কয়েকটা নাম না বললেই না। এখানে আমাদের সাথে আমাদের চেয়ারপারসন ডক্টর মনজুর আহমেদ, আপনারা অনেকে তার নাম শুনে থাকবেন, মঞ্জুর সবাই ভাই। চেনেন, আপনি চেনেন নিশ্চয়ই। সো মঞ্জুর স্যার, মামুদা আপা আমাদের সাথে এখন নেই, হাবিব ভাই সেভ দ্য চিলড্রেনে ছিলেন আমাদের সাথে, মোস্তফা ভাই, মহসিন ভাই, এরকম অনেকে ছিলেন, অনেকে যারা বাংলাদেশে ইসিডিটার এই অগ্রযাত্রাটাকে নিয়ে গেছেন তাদের কাজগুলো দিয়ে। তো আমরা আসলে সবাই কৃতজ্ঞ তাদের কাছে, এখনও তারা কাজ করছেন অনেকে। সো এই যাত্রার পথে 2005 থেকে বাংলাদেশে ফর্মালি সেপ্টেম্বর মাসে আমাদের বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কটা লঞ্চ করে। এবং আমি আনন্দের সাথে বলবো যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, এটা সেক্রেটারি ব্র্যাক ইউনিভার্সিটি, যেখানে আবার আমি কাজ করি, আমার ফর্মাল জবটা সেখানে। সো ওখানেই সেক্রেটারি ফ্রম দ্য বিগিনিং, এতদিন পর্যন্ত, আজকে পর্যন্ত সেক্রেটারিটা ওখানেই আছে। সো আমরা যারা ইসিডি নিয়ে কাজ করছি, বেনের মেম্বারটা শুরু হয়েছিল হয়তো সংখ্যাটা ছোট দিয়ে, কিন্তু এখন কিন্তু আমাদের 134-35 অর্গানাইজেশন। আপনি বলছেন আপনি প্রাইভেট সেক্টরে, আমাদের এখানে একটু আগেই বলছিলাম যে বেসরকারি, সরকারি, আন্তর্জাতিক সংস্থা, প্রাইভেট, এরকম অনেক মেম্বার আছেন আমাদের একটা এক্সিকিউটিভ বোর্ড আছে, আমাদের স্টিয়ারিং কমিটি আছে যারা বিভিন্ন নীতি নির্ধারণে আমাদের সহায়তা করে। আমরা কাজ করছি মূলত যেহেতু আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট এই বিষয়ে অ্যাডভোকেসির একটা পলিসি অ্যাডভোকেসিতে আমরা কাজ করি। আমাদের এখানে অনেক সাকসেস স্টোরি আছে। সরকার আমাদেরকে, আমরা সরকারের সাথে যে কাজ করছি, কথাটা বলছি, সেটা কিন্তু একদিনে হয়নি। এটা একটা দীর্ঘ যাত্রা। আমাদের সরকার সেই সুযোগটা দিয়েছেন আমাদেরকে, সরকারের বিভিন্ন পলিসি ডকুমেন্টগুলো ডেভেলপ করার ক্ষেত্রে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। এরকম 2-3টা খুব প্রমিনেন্ট পলিসিস যেটা ধরেন যে আপনারা বেন থেকে পুশ করে ইনফ্লুয়েন্স করে পাশ করাইছেন, এরকম যদি কয়েকটা, যেমন ডে কেয়ার অ্যাক্ট একটা, যেটা এখন এরকম 2-3টা যদি ভেরি স্ট্রং পলিসিস যেটা যদি শেয়ার করতেন। অবশ্যই, আমি অত্যন্ত আনন্দের সাথেই বলবো যে বাংলাদেশের অনেক বড় একটা মাইলস্টোন, সেটা হচ্ছে আমাদের কম্প্রিহেনসিভ ইসিডি পলিসি, যেটা 2013 সালে অ্যাপ্রুভড হয়েছে। মিনিস্টার অফ উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স এটাকে অ্যাপ্রুভ করেন। এই যে অ্যাপ্রুভালের আগে যে ব্যাকগ্রাউন্ড কাজটা, এটার যে টেকনিক্যাল সাপোর্টটা সরকারই আমাদেরকে এটাতে সুযোগ করে দিয়েছিলেন কাজগুলো করার। সাথে এখানে আমাদের ইউএন অর্গানাইজেশন ইউনিসেফ ছিলেন, অনেকেই ছিলেন। সো আমরা এখানে এই ডকুমেন্টটাকে তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করেছি একসাথে। এর সাথে পাশাপাশি এটা অনেক বড় একটা পলিসি ডকুমেন্ট, জানেন যে পলিসি গাইড করছে সব কিছু। একই সাথে এই পলিসিকে নিয়ে পলিসি ইমপ্লিমেন্টেশনের একটা প্ল্যান, এটারও একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানটাও একটা 2016-তে অ্যাপ্রুভ হয়েছে। তারপরে আমাদের ইএলডিএস, আর্লি লার্নিং ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড, এই ডকুমেন্টগুলো কিন্তু এক একটা মাইলস্টোনের মতো বাংলাদেশ ইসিডি ফিল্ডে। আপনি অনেক কান্ট্রিতে দেখবেন এই ধরনের কিন্তু পলিসি ডকুমেন্টগুলো নেই, কিন্তু আমাদের এখানে একটা পজিটিভ এনভায়রনমেন্ট। আমাদের বিভিন্ন সময়ে আমরা এগুলোকে করার জন্য যে আমরা অ্যাডভোকেসিগুলো করা, যে পুশটা করা, সেটা বেনের প্ল্যাটফর্ম থেকে আমরা করতে পেরেছি। এবং আমরা সেগুলো এই অ্যাপ্রুভাল, তার আগে 2008-এ অপারেশনাল প্রি প্রাইমারি অপারেশনাল ফ্রেমওয়ার্ক একটা অ্যাপ্রুভ হয়েছিল, ওটা ফার্স্ট স্টার্টটা হয়। দেন 13-তে পলিসি, 16-তে ইমপ্লিমেন্টেশন প্ল্যান, তারপর 19-এ ফাইনাল ড্রাফটটা হয়ে গেছে এলডিএস এর। আমরা কন্টেন্ট ভ্যালিডেশন করেছি, এজ ভ্যালিডেশনটা করতে পারিনি এখনো। তারপরে যেমন চাইল্ড কেয়ার অ্যাক্ট, এটা সরকার করেছেন, কিন্তু রিভিউ করতে আমরা রিভিউ করে সবার মতামতগুলো একসাথে অ্যানালিসিস করে আমরা কিন্তু মন্ত্রণালয়ে দিয়ে এসেছিলাম যে এই বিষয়গুলোকে যেন ওনারা বিবেচনা করেন। এটা কি এখনো পাস হয়েছে কি? আমাদের চাইল্ড ডে কেয়ার অ্যাক্ট তো অ্যাপ্রুভ 2021 সালে। এখন তাহলে দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট, যে ধরেন যে প্রাইভেট সেক্টরে তো এখন বিভিন্ন জায়গাতেই সমানে ডে কেয়ার হচ্ছে, রাইট? এবং ব্র্যাক আইডিও এরকম ট্রেনিংও করাচ্ছে যে ডে কেয়ার কিভাবে চালু করতে হবে, ডে কেয়ার এন্টারপ্রেনার তৈরি করার জন্য ট্রেনিং হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে পলিসি তৈরি করা, আর আরেকটা জিনিস হচ্ছে যে পলিসি কি আসলে মানা হচ্ছে কিনা, বা আদৌ এই পলিসিগুলোতে যে এই স্ট্যান্ডার্ডগুলোর কথা বলা হয়েছে সেইটা আসলে কিভাবে আমরা মেক শিওর করতে পারি। সো
ফর এক্সাম্পল আমি বলি যে ওয়ার আই এম কামিং ফ্রম, লেটসে কালকে যদি আমি একটা ডে কেয়ার দিতে চাই প্রাইভেট সেক্টর থেকে, যে লেটসে আমরা 20 লাখ টাকা ইনভেস্ট করে একটা ডে কেয়ার দিতে চাইতেছি, হু ইজ দ্য অথরিটি টু টেল আস যে না, যে দিস ইজ লাইক স্ট্যান্ডার্ডস, এগুলো তোমরা মেনে চলবা, অ্যান্ড যদি আমরা মেনে না চলি তাহলে হু ইজ গোনা কাম এন্ড আমাদেরকে জরিমানা করবে? জরিমানা করবে। আচ্ছা, তো আপনি মানে চমৎকার একটা বিষয় তুললেন আপনি এখন। মানে আমার নিজেরও ভালো লাগে এই কথা বলতে। মানে শিশু ডে কেয়ার শব্দটা এসছে কোথা থেকে? আমরা যখন বলছি শিশুর যত্ন, একটা শিশুর কিন্তু আমরা জানি যে প্রথম 8 বছরটা, মানে 8 বছর, মানে গর্ভাবস্থা থেকে 8 বছর, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এবং শিশুর কিন্তু সার্বিক যে সুষ্ঠু বিকাশ বলি, সার্বিক বিকাশটা বলি, এই সময় ভিতগুলো রচনা হয়। কাজে যত্নের জায়গাটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা শিশু আমার ঘরেই থাক, আর সেন্টারেই থাক, আর যে এনভায়রনমেন্টেই থাক, আমার শিশুকে যত্ন করতে হবে। এবং যত্নের জায়গাগুলো কিন্তু অনেকগুলো এখানে প্রাসঙ্গিক কিন্তু অনেকগুলো বিষয় আছে। আমি শুধুমাত্র যদি বললাম, অনেক সময় হয় যে খাওয়া দাওয়াটা ঠিক মতো দেখছি, হয়ে গেল, সেটা না। কিন্তু আমি একটু আসছি এটাতে। শিশুর যত্ন বললে আমার শিশুর যে তার সাথে যে আমার একটা ইন্টারাকশন করতে হবে, তার যে স্টিমুলেশনের ব্যাপারটা, আমি শিশুতে ইন্টারাকশনের জায়গাটা যদি কাজ না করি, তাহলে কিন্তু ওর ডেভেলপমেন্টটা, সবগুলো ডেভেলপমেন্ট ডোমিনে সে টাচ করতে পারবে না যেভাবে আমরা প্রত্যাশা করি। একইভাবে কিন্তু তার স্বাস্থ্য, তার যে নিরাপত্তার বিষয়টা, তার আর্লি লার্নিং, আমরা জানি যে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এই সবগুলো দিককে খেয়াল করে আসলে করতে হয়। তো যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে চাইল্ড কেয়ারের যে সূচনাটা আসলে আর্লি 90s থেকেই হয়। আমি এক্ষেত্রে না বললেই না যে ফুলকির সুরাইয়া আপা, অনেক আপনার সুরাইয়া আপাকে অনেকেই চেনেন নিশ্চয়ই। সুরাইয়া আপা আমাদের ওনারা পাইনিয়ার, ওনারা এইটা শুরু করেছিলেন। আমরা জানি যে আরএমজি সেক্টর অনেক কাজ করছেন ওনারা। পরবর্তীতে যেটা হয় যে এই কমিউনিটি বেস চাইল্ড কেয়ার, সেন্টার বেস চাইল্ড কেয়ার, বা গার্মেন্টস বা ওয়ার্কিং পার্সনদের জন্য অনেক ধরনের চাইল্ড কেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের কিন্তু অনেক উদ্যোগ আছে। সরকার কিন্তু তার মন্ত্রণালয়গুলোতে, বিভিন্ন অফিসগুলোতে সরকারের কিন্তু চাইল্ড কেয়ার সেন্টারগুলো আছে। একটা সময় ছিল মোর দেন 100, রেভিনিউ বাজেটে কিছু করেছেন সরকার, এগুলো চলছে। পাশাপাশি হচ্ছে আপনি যদি বলেন বেসরকারি অর্গানাইজেশন, সেগুলোর কিন্তু বিভিন্ন এনজিওরা তাদের কমিউনিটি বেস, সেন্টার বেস এগুলো করছে। এখন যেটা হয়েছে যে বাংলাদেশে কিন্তু আপনি যদি ট্রেন্ডটা দেখেন, আমাদের কিন্তু ওয়ার্কফোর্সে ফিমেল লেবার মার্কেট পার্টিসিপেশন সংখ্যাটা এখন অনেক, এবং ওয়ার্কিং প্যারেন্টসের সংখ্যাটা অনেক। যেহেতু ওয়ার্কিং প্যারেন্টস বেশি, সেখানে কিন্তু আমার শিশুটা, এবং পাশাপাশি কিন্তু আর্থসামাজিক পট পরিবর্তনে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের কারণে আমাদের যৌথ পরিবার ব্যবস্থাগুলো কমে যাচ্ছে। এই সিচুয়েশনে কিন্তু চাইল্ড কেয়ার সেন্টার বেসড হোক, কমিউনিটি বেসড হোক, এটার কিন্তু আর অল্টারনেটিভ নেই। বিকজ আমার শিশুকে তাকে নিরাপদে একটা সুষ্ঠু পরিবেশে তাকে বড় হতে হবে, সেটা এনশিওর আমাকে করতে হবে। সেটার জন্য আমাদের সবার দায়িত্ব ওই জায়গাটা নিয়ে আসলে কাজের এই চিন্তা ভাবনা, যে চাইল্ড কেয়ারের ব্যাপারটা। তো আমাদের সরকারের একটা ভালো দিক যে ওনারা সরকারের পক্ষ থেকে 2021-এ যে চাইল্ড ডে কেয়ার একটা করেছেন, এই একটা যখন হলো, তার আগে যে পলিসির কথা বলছিলাম, পলিসি আছে, কিন্তু আমরা জানি যে অনেক চ্যালেঞ্জিং থাকে, ইমপ্লিমেন্টেশনটাই আসল। সেখানে যদি ইমপ্লিমেন্টেশন যেভাবে প্রত্যাশিত সেটা না হয়, সেখানে তো অবশ্যই কাজ করতে হবে। এখানে আমরা অনেকগুলো, আপনি নিজেও বলছিলেন, অনেকগুলো সেক্টর, মানে আমাদের গভর্নমেন্ট সেক্টর আছে, এনজিও সেক্টর আছে, প্রাইভেট আছে, আমাদের কর্পোরেট সেক্টর রয়ে গেছে যারা চাইল্ড কেয়ার নিয়েও কাজ করছে। এই যে বিভিন্ন সেক্টরে চাইল্ড কেয়ারগুলো নিয়ে কাজ হচ্ছে, তো এইখানে কিন্তু একটু হয়তো সবাই যার যার মতো কাজ করছে, যার যার প্রয়োজন থেকে কাজ করছে, প্রজেক্ট বেসগুলো কাজ করছে। সরকারি যেমন একটা প্রজেক্ট আছে, আপনি শুনে থাকবেন যে আইসিবিসি প্রজেক্ট, যেখানে সরকার 8020টা সেন্টারের মতো সকাল 9টা থেকে 2টা, যেখানে 1 থেকে 5 বছরের বাচ্চাকে রুরাল বেসড, এই প্রজেক্টটা সরকার শুরু করেছে, পাইলট বেসড। কিন্তু আমরা খুবই আনন্দিত যে শুরু তো হয়েছে, একটা কিছু শুরু হলে সেটা থেকে নিশ্চয়ই এটা এক্সপানশন, বা আমরা যদি স্কেল আপ বলি, এটার একটা হওয়ার সুযোগ থাকে। তারপরে যেটা আপনি একটা কথা বলছিলেন, যেটা কোয়ালিটির প্রশ্ন। এখন কোয়ালিটিটা এনশিওর করার দায়িত্বটা কার, বা এটা কিভাবে হবে? আমাদের যদিও চাইল্ড ডে কেয়ার একটা হয়েছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন, বিধিবিধানটা নিয়ে কাজ হচ্ছে সরকারের। এটা যে রুলস অ্যান্ড রেগুলেশনটা করবে, ওটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু, ওই যে একটু আগে বললেন আপনি একটা ডে কেয়ার শুরু করবো, আমি একটা ডে কেয়ার শুরু করবো, আমি এখন কি করে বুঝবো যে আমার ডে কেয়ার স্পেস কত হবে, চাইল্ড আর কেয়ার গিভার রেশিও কত হবে, এখানে কি কি ফ্যাক্টর, সিকিউরিটি কি বিষয়, আমি কোথা থেকে জানবো? এগুলো জানার জন্য আসলে, যেহেতু যতক্ষণ পর্যন্ত ওগুলো না আসছে, ততক্ষণ পর্যন্ত সবার জন্য তো একটু চ্যালেঞ্জিং। কিন্তু হ্যাঁ, পলিসিটা তো আছে, যেটা পাস হয়েছে না,
এখন আজকে আমি ডে কেয়ার একটা খুলতে যাব, তাহলে এমন কিছু আমার করা উচিত না যে 2 বছর পরে বা 1 বছর পরে যখন একটাও পাস হয়ে যাবে এবং আই এম নট মেনটেনিং দো স্ট্যান্ডার্ডস, তখন এসে কেউ না কেউ আমাকে ধরবে। সো আমার একটা হচ্ছে যে আম, এই যে পলিসিটা যে হয়েছে, এই পলিসিটা আবার এই যে যত ডে কেয়ার আছে, প্রাইভেট সেক্টর ডে কেয়ার, রাইট, নট সরকারের দ্বারা রান কিংবা হচ্ছে এনজিও হুম। দ্বারা রান, প্রাইভেট সেক্টরের যে ডে কেয়ারগুলো আছে, ইন্ডিভিজুয়াল, বেশিরভাগ ক্ষেত্রে উইমেন এন্টারপ্রেনার্সরা রানিং দোজ ডে কেয়ার, রাইট। তাদেরকে অ্যাটলিস্ট অ্যাওয়্যার করার জন্য আমরা আসলে কি করতে পারি বলে মনে করেন? কারণ সিন্স আপনারাই এই জিনিসটার পেছনে কাজ করছেন, ইউ আর দ্য মোস্ট নলেজেবল, হাউ ক্যান উই হেল্প these current daycare owners to know যে these are the standards? এই ব্যাপারে কোনো আইডিয়া বা থট প্রসেস কি? না, নিশ্চয়ই না, থ্যাংক ইউ। আপনি আমরা আপনারা সবাই মিলেই কাজ করছি, যারা শিশুদের নিয়ে কাজ করছে, এটা ঠিক আছে। যেমন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক বিভিন্ন অর্গানাইজেশন কিছু পার্টনারশিপে আমরা কাজ করি। তো লাস্ট 3 ইয়ার্সে কিন্তু আমাদের ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে এবং ব্র্যাক আইডির সাথে কিছু পার্টনারশিপে আমাদের ছিল, এখানে নেটওয়ার্কের ব্র্যাক আইডি, যেখানে আমরা অনেক ডিসকাশন সেশন, ওয়েবিনার, আমরা এই সমস্ত প্ল্যাট মিডিয়া মানে আমরা মিডিয়াতে অনেক অনেক ধরনের আলোচনাগুলো নিয়ে গেছি, যেখানে কিন্তু এসে এই মানে ডে কেয়ার বা শিশুর যত্ন যেটাই বলি, এটা নিয়ে যে কাজগুলো হচ্ছে এগুলো আমরা তুলে ধরেছি। আমাদের বেনের কাজটা কিন্তু এটাকে সবার সামনে তুলে ধরা, যে কি কি, কোথায় এটার গুরুত্ব, কেন এটা নিয়ে কি কি প্র্যাকটিসগুলো হচ্ছে, এটা থিওরি কি বলছে, যে কি হওয়া উচিত, প্র্যাকটিসটা কি হচ্ছে, আমাদের কোথায় যেতে হবে, এবং কারা অ্যাক্টর যারা এটাকে একটা সঠিকভাবে এটাকে এটাকে একটা সঠিক মানদণ্ড এটা নিয়ে যাবে। এগুলো আমরা আসলে এই কাজগুলো আমরা করছি। কিন্তু আপনি যেটা বললেন যে সেখানে আমরা ইনভাইট করি, সেখানে আমাদের প্যারেন্টসরা আসেন, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররা আসেন, ডোনাররা আসেন, আমাদের পলিসি মেকাররা থাকেন, সরকারি লোকজন থাকেন, সবাইকে নিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে আলোচনা করি। হ্যাঁ, এই জায়গাটাতেই দেখেন যে একটা গ্রুপের কথা মিসিং থাকে সব সময়। ডে কেয়ার নিয়ে কথা বলতেছি, ডে কেয়ার পলিসি নিয়ে কথা বলতেছি, কিন্তু ডে কেয়ারের না, আপনাকে আমি সেই ওনারদেরকে সুযোগটা দিব না, because আমি হয়তো বলতে বলতে থেমে গেছি। কিন্তু আমরা কিন্তু এখন আগে যেটা ছিল এনজিও সেক্টর, সরকারি, আমরা দুইটা গ্রুপ কাজ করছিলাম ধরেন বিভিন্ন সময় অনেক বছর। এখন কিন্তু এদিকে দেখা গেছে যে প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট ওয়ার্ল্ডে তাদের কাজ হচ্ছে, কাজগুলো করছে। প্রাইভেটে অনেক অর্গানাইজেশন যেমন আছে, এক দুইটা নাম যদি যেমন একটু- নাম বললে তো আসলে অনেক প্রাইভেটের মধ্যে দুই একটা নাম বলাও ঠিক হবে না, আচ্ছা, এটা আচ্ছা। প্রমোট হবে, বাট আমি জানি, যেমন যদি বলি যে মোহাম্মদপুর এলাকায় আমি দেখছি গত 20 বছর ধরে কিছু ডেকে Daycare রান হয়েছে। করছে, হ্যাঁ, 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 private লালমাটিয়া sector, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। নিকেতনে হচ্ছে, গুলশানে হ্যাঁ, আছে। দোজ আর ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, ওই যে আমি আমি এটাই বলতেছিলাম বলছি যে যে এন্টারপ্রেনাররা, এটা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল উইমেন এন্টারপ্রেনাররা এরকম এরা ডেকেয়ার করছেন, খুলতেছে। প্রাইভেটে করছেন, এটা মিডিল ইনকাম গ্রুপের জন্য, আপার ইনকাম গ্রুপের জন্য করছেন। আর আপনি জানেন যে লো ইনকাম গ্রুপ আমাদের, যারা আমাদের স্লাম এরিয়াতে যে সমস্ত মায়েরা বাস করেন, বাবারা বাস করেন, যাদের বাচ্চা রাখতে হয়, তাদের এনজিও রান যে সংস্থাগুলো, এটাতে একটা কাজ করে। এই প্রসঙ্গে একটু বলতে পারি যে যেহেতু আমার সংস্থা, আমি এখানে দুইটা সংস্থা নিয়ে কথা Represent বলি, করছেন, represent করছি আজকে। আমি ব্র্যাক আইডি যেরকম আমাদের এখানে আমাদের হোম বেস ডে কেয়ার সেন্টারগুলো, যেখানে আমরা দেখেছি যে মানে এলাকার ভিতরে, কমিউনিটির ভিতরে অর্গানিক একটা সিস্টেম দাঁড়িয়েছে, যে মায়েরা গার্মেন্টসে যাচ্ছে কিংবা কোনো ফ্যাক্টরিতে যাচ্ছে, কোনো অফিসে যাচ্ছে, তার বাচ্চা তো কাউকে না কাউকে কাছে রাখতে হবে। এটা একটা স্যাড পার্ট, জানেন, এটা একটা স্যাড পার্ট ছিল শুরুতে। মানে আমি বিভিন্ন সার্ভেতে, আমাদের সার্ভেগুলোতে আমরা দেখেছি যে মায়েরা বাচ্চাগুলোকে গ্রামে দাদি নানি রিলেটিভকে রেখে চলে আসেন বছরের পর বছর, বছরের পর বছর। বিকজ তাকে ফ্যামিলির ইকোনমিকটা তাকে দেখতে হয়। ইয়েস। কিন্তু এটা কতটুকু অমানবিক, যে এটা প্রত্যেকটা শিশুর রাইট, প্রত্যেকটা বাবা মার রাইট, যে তার বাচ্চার সাথে টাচে থাকা, দিন শেষে বাচ্চাকে টাচ করবে, বাচ্চা টেক কেয়ার করবে, বাচ্চার সাথে তার আনন্দপূর্ণ, এটার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। পুরোপুরি। সো বছরের পর বছর এটা কিন্তু খুবই দুঃখজনক। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আবার দেখা যাচ্ছে যে এই মায়েরা ওই ইসলাম এরিয়াতে বাচ্চাটা নিয়ে এসে ওখানে কোনো খালা কারো কাছে রাখছে একটু টাকা দিয়ে। এই অর্গানিক সিস্টেমটাকে ব্র্যাক আইডি থেকে আমরা যখন এটা বুঝতে পারলাম, এটা নিয়ে আমাদের একটা মডেল, হোম বেস চাইল্ড কেয়ার মডেলটা কাজ হচ্ছে এখন। এটা খুব ইনোভেটিভ একটা মডেল, এটা নিয়ে আমরা কথা বলি। এবং এটার সাথে আরেকটু আনন্দের সাথে বলবো যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, আমরা একটা পার্টনারশিপ আমরা শুরু করতে পেরেছি, যেখানে আপনারা একডেনের নাম শুনবেন, একটা নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক। একডেন, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং ব্র্যাক আইডি একটা পার্টনারশিপ হয়েছে চাইল্ড কেয়ার নিয়ে।
সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে চাইল্ড কেয়ার নিয়ে বাংলাদেশ যে সমস্ত অ্যাক্টররা কাজ করছেন, এখানে কিন্তু সরকারি, বেসরকারি, প্রাইভেট, কর্পোরেট সবাইকে নিয়ে এটা চলতে হবে। তো সবার জন্য তো একটা জায়গার থেকে একটা কোঅর্ডিনেশন, একটা একটা এই ডটগুলো কানেক্ট করতে হবে। সো আমরা এটা রিসেন্টলি শুরু হয়েছে। সো আমরা আশা করছি যে এই পার্টনারশিপের মাধ্যমে যে আমরা দেখেন একটা ওয়ার্কিং গ্রুপ বা এখানে যে চাইল্ড কেয়ার নিয়ে যে বিষয়গুলো প্রয়োজন, ধরেন আমাদের মডেল প্রয়োজন, আমাদের এটা অ্যাসেস করার জন্য টুল প্রয়োজন, আমাদের এখানে যারা কর্মী বাহিনী যারা চাইল্ড কেয়ার সেন্টারটা রান করেন তাদের ক্যাপাসিটির একটা জায়গা আছে। এই যে সার্বিক দিকগুলো এক একজনের এক এক জায়গায় ক্যাপাসিটি আছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য, এটা নিয়ে কাজ করার জন্য এই ফোরামটা একটা ভালো কাজ করবে। সো আমি এটা খুবই হ্যাপি যে আমরা এইটা একটা ইভেন্টও হয়ে গেল, যে সবাইকে ডাকা হয়েছিল যারা এই প্ল্যাটফর্মে কাজ করে। সো চাইল্ড কেয়ার নিয়ে এই যে ভয়েসটা, আমাদের একটা ভয়েস থাকতে হবে, যে একটা ভয়েস, যে সরকারের পক্ষতে যারা কাজ করছেন, বেসরকারি যারা কাজ করছেন, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করছেন, একটা বিশাল গ্রুপ আরএমজি সেক্টরে মায়েরা বাচ্চাদের দেন, ওনারাও কিছু কিছু গার্মেন্টসের ভিতরে রাখেন, সেন্টার বেসড, কিছু কমিউনিটি বেসডে রাখেন, কিন্তু দেখেন একটু স্ক্যাটার্ড সব কিছু। The pricing of all these different model can be different, but the standards should not be compromised. কারণ স্লামের যে 3 বছরের বাচ্চাটা আর গুলশানের কোনো একজন শিল্পপতির যে 3 বছরের বাচ্চাটা, ওদের বেড়ে ওঠার তরিকা সেম, এবং সিমিলার কাইন্ড অফ ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু সেম ভাবেই যাচ্ছে। তাহলে এই দুইজনকেই যদি আমরা ইকুয়াল স্ট্যান্ডার্ড, নট ইন টার্মস লেসে ও লেগো দিয়ে খেলতেছে 2000 টাকা দামের, হ্যাঁ, আর ও প্লে ল্যাবে হয়তো মা বানিয়ে দিয়েছে একটা খেলনা, সেটা দিয়ে খেলতেছে, বাট এই যে রাইট টু প্লে, এইটা এই দুই গ্রুপেরই থাকা দরকার। এবং দেয়ার শুড বি অল দিস ডিফারেন্ট মডেলস অ্যান্ড প্রাইসিং মডেল, সো দ্যাট এভরি মাদার, ডাজন্ট ম্যাটার যে সে কোন ইকোনমিক সেগমেন্টে বিলং করে, তার বাচ্চাকে যেন একটা ভালো শৈশব দিতে পারে, সো দ্যাট এই যে মানে প্রপার ব্রেইন ডেভেলপমেন্ট এবং অন্য জিনিসগুলো যেন হয়। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আপনি খুব চমৎকার একটা জায়গায় কথা বলেছেন, যে আমরা ভাবি যে দামি খেলনা বা লেগো বা একটা খুব এক্সপেন্সিভ একটা এনভায়রনমেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রেখেছি, সো ডেভেলপমেন্টটা বেশি হবে বুঝি। এই ধারণাটাকে কিন্তু ভাঙা হচ্ছে। কয়েকটা মিথ আছে, যেরকম মানে খেলনা খুব এক্সপেন্সিভ, তারপরে বড়রা খেলে না, ধরেন এইসব কিছু মিথ থাকে। কিন্তু আসলে আপনি যদি আমাদের আশেপাশে বিভিন্ন, আমরা নিজেরাই তো সবাই এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমাদের অনেক মোডালিটি আছে। আপনি প্লে ল্যাবের কথা আপনিই বললেন, এখানে আমরা দেখেছি যে লো ইনকাম গ্রুপে অনেক লো রিসোর্স দিয়ে, লো রিসোর্স সেটিংটা দিয়ে আমাদের যেহেতু এভিডেন্স আমরা ক্রিয়েট করি, আমরা দেখেছি যে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন আউটকামটা কোনো অংশেই কম না, অনেক ক্ষেত্রে ভালো, বিকজ তাদের ইন্টারাকশনের জায়গাগুলো অনেক দেখতে পাচ্ছে। আমার কাছে একটা দামি লেগোর খেলনা আর ওই যে মা বানিয়ে দিয়েছে মাটি দিয়ে একটা কিছু বানানোর সময় দেখেন বাচ্চাটা কিভাবে তাকিয়ে থাকে, আমরা দেখেছি যে বন্ডিংটা হয়, যে অ্যাটাচমেন্ট হয়, মানে বাচ্চাটা তখন আমাদের শিশু ওয়েট করে যে ওর মা বানাচ্ছে, ও হেল্প করে। সো মা বানাচ্ছে খেলনাটা তার জন্য, এটা যে এটা তৈরি করে, এটা তো এটার ভ্যালু আপনি কোনো অংশেই কম করতে পারবেন না। এবং আমাদের এভিডেন্স শো করছে যে বাচ্চাদের, শিশুদের কোনো সিচুয়েশনে কিন্তু এটা কম হয় না। এবং ওই যে আমরা যখন ছোট ছিলাম, আমরা কি করতাম, 2টা কাঠি দিয়ে বেঁধে তারপরে একটা কাপড়ের টুকরা দিয়ে মা, জামাই, হ্যাঁ, ছেলে মেয়ে বানায়, যে এই যে পুতুল খেলাটা, এক্স্যাক্টলি ওইটাতে যে লার্নিং হয়, আপনি ওই মানে 1000 টাকা দিয়ে বারবি ডলের সেট কিনে দিলে মানে ওইটা তার হইলো না, কারণ ওইটা অলরেডি মেড আপ থিং, আর এখানে সে নিজে একটা তার পুতুল বানাচ্ছে, সে খেলছে, রাইট? মানে সো আপনি একটা সুন্দর কথা, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। যেমন আপনি যদি আপনার চাইল্ডহুডে ব্যাক করেন, আমি যদি চিন্তা করি ছোটবেলার কথা, আপনি খেলেছেন কিনা জানি না, আমরা অনেক সময় বাসার ডাইনিং টেবিলের চেয়ারগুলো দিয়ে ট্রেন খেলতাম। চেয়ারগুলো, এটা অনেকেই খেলে, কিন্তু চেয়ারগুলোকে সরাই দিয়ে খেলা, দেখেন ওই মুহূর্তে অ্যাজ এ শিশু কিন্তু আমরা একটা খেলনার ম্যাটেরিয়াল বানিয়ে ফেলেছি, এক্সিস্টিং ম্যাটেরিয়াল দিয়ে ঘরের ভিতরে। যার যে আপনি একেবারে গ্রামে দেখবেন, ইসলামের ভিতরে দেখবেন, ঘরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে ওর মতো ওইটা দিয়ে খেলনা বানিয়ে ফেলে। আমাদের বড়দের উল্টা কোথায়, আমার শিশুকে যেহেতু আমরা শিশুর যত্নের কথা বলছি, তাকে কিন্তু এই খেলনা দিয়ে খেলার একটা সুযোগ করে দিতে হবে, যে তার খেলনাটা কত দামি ব্যাপার না, কিন্তু তার ওই পরিবেশ
পরিবেশটা তৈরি করে তার সাথে খেলতে হবে। সে অন্য শিশুর সাথে কেমনি খেলবে, সেমনি পরিবারের সদস্যদের সাথে খেলবে। তো শিশুর যত্নের কিন্তু একটা বড় পার্টি হচ্ছে তার সাথে এই স্টিমুলেশনের কাজটা। ডেফিনেটলি আমাদের নিউট্রিশন, আমাদের তার নিরাপত্তা, তার আর্লি লার্নিং সব বিষয়গুলো আছে, কিন্তু আমরা যদি তার সাথে স্টিমুলেশনের যে জায়গাটা গ্যাপ রাখি, তার ডেভেলপমেন্টটা কিন্তু সে তার যে স্কিলগুলো অ্যাজ পার তার এজ, তার ডেভেলপমেন্ট পেজ, সে সেটা অ্যাচিভ করতে পারবে না। তো যার জন্য শিশু যত্নটা গুরুত্বপূর্ণ। এবং শিশু যত্নই যখনই বলি, তখন শিশু যত্ন কেন্দ্র শব্দটা আসে, যে সেন্টার। এই সেন্টারটার বাংলাদেশের যদি আপনি কন্ডিশনগুলো আমরা চিন্তা করি, আমার ওই যে আপনি একটু আগে বলছিলেন যে মনে হলে সবাই চাইল্ড কেয়ার, তার মানে এটা স্কিল আপে যাবে, মানে সরকার নেবে বা একটা নেবে বা প্রজেক্ট ফান্ডে যাবে। এখন ওইভাবে আর ভাবার সুযোগ নাই। আমাদের এখন সময় এসে গেছে যে আমাদের এটা সাস্টেন করার জন্য নলেজটা আমরা কীভাবে ডিসেমিনেট করতে পারি, সেটা প্যারেন্টসদের মধ্যে, কেয়ার গিভারদের মধ্যে, যে এবং এটার সচেতনতাটা লাগবে যে আমার শিশু যখন আমার ঘরে, আমার পরিবারে, আমার সেন্টারে, আমার কমিউনিটির ভিতরে, আমি আপনার সবার দায়িত্ব শিশুটার এই এই যত্নটাকে নিশ্চিত করা, কেননা তার ডেভেলপমেন্টের টাইমটাই এখন। একটা কথা আছে, ইট টেকস এ ভিলেজ টু রেইজ এ চাইল্ড। এক্স্যাক্টলি। এতক্ষণ তো আমরা অনেক আলোচনা করলাম, আপনি আমাকে অনেক প্রশ্ন করেছেন। আমি কিন্তু এবার আপনাকে জিজ্ঞেস করব। আমরা জানি যে আপনি অনেক চমৎকার কিছু কাজ করছেন প্রাইভেট সেক্টরে, এই শিশু বিষয়ক কাজগুলো, শিশুর যত্ন নিয়ে কাজ, অনেক ধরনের কাজ হচ্ছে। আমি খুবই আগ্রহী এই কাজগুলো আপনার কাছে শোনার জন্য। আমি এবং আমার মতো অনেকেই শুনতে চাবে যারা শিশুদের নিয়ে কাজ করে। সো আমি কিন্তু ব্র্যাকে কাজ করতাম একটা সময়। সো আই ওয়ার্ক ইন ব্র্যাক ফর ফিউ ইয়ার্স অ্যান্ড দেন লেফট ব্র্যাক টু স্টার্ট লাইট অফ হোপ, টোগোমোগো, ডিফারেন্ট ভেঞ্চার্স যেগুলো। দ্য রিজন আই স্টার্টেড, আমরা দেখছি যে উই গট ইন্সপায়ার্ড ফ্রম এ স্টাডি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, যেটা বলছে যে সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে, এবং 70% অফ দিস চিলড্রেন আর গনা এন্ড আপ ইন এ জব দ্যাট ডাজন্ট এক্সিস্ট টুডে। মানে আজকের দুনিয়াতে এটা নাই, এবং সম্পূর্ণ নতুন ধরনের জব আসবে, এবং নোবডি নোজ কি ধরনের জব আসবে। এখন সারা পৃথিবীতে আছে 1 বিলিয়ন, বাংলাদেশে আছে 3 কোটি। সো দেন আই এম টকিং আমার ধরেন যে 2015 সালের কথা আর কি। সো তখন আমরা বললাম যে আল্লাহ, এখনই 47% গ্র্যাজুয়েট বেকার ঘুরতেছে, এবং এখনো এআই, অটোমেশন এইসব তেমন কিছু আইসা এফেক্ট করে নাই। নাও হোয়াটস গোনা হ্যাপেন ইন 2030 অ্যান্ড বিয়ন্ড ইফ এইটা এইভাবেই চলতে থাকে? তার মানে আমাদেরকে ফিগার আউট করতে হবে সামনে কি জব আসতেছে, এটা যদি বা কি ধরনের কাজ আসতেছে আমরা না জানি, ডু উই নো হোয়াট কাইন্ড অফ স্কিলস উইল বি রিকোয়ার্ড ইন দ্যাট ফিউচার। তখন আমরা পেলাম যে 4টা স্কিল উইল বি ভেরি ইম্পর্টেন্ট নো ম্যাটার হোয়াট কামস ইন দ্য ফিউচার। এই আমাদের বাচ্চারা যখন বড় হবে, দে ক্যান অ্যাডাপ্ট টু দ্যাট ওয়ার্ল্ড। হোয়াট আর দোজ? 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর 4 হচ্ছে ভ্যালুজ অ্যান্ড এথিক্স। সো লাইট অফ হোপ এবং অল দ্য আদার ওয়ার্ক দ্যাট উই আর ডুইং নাও is focusing on how we can prepare the children between 3 to 12 years old to get these skills. So এইটা হচ্ছে ওয়াই, যে কেন আমি ব্র্যাক ছেড়ে সুরে এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে নামলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এইটা প্রবলেমটা পাইলাম, আচ্ছা এখন তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে বিল্ড করলাম। সো আমরা যখন কাজ করা শুরু করছি, আমরা ভাবছি যে আচ্ছা বাচ্চা যখন স্কুলে ঢুকবে তার আগে ধরবো, তারপর এদেরকে বিভিন্নভাবে এই স্কিলগুলা দিব, সেটা স্কুলের কন্টেন্টেই হোক, প্যারেন্টসদেরকে শেখাই হোক, টিচারদেরকে শেখাই হোক, বিভিন্নভাবে করতে হবে। কিন্তু আমরা পড়াশোনা করতে করতে রিয়েলাইজ করলাম বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট তো মায়ের পেট থেকে শুরু হয়ে যায়, অ্যান্ড ফার্স্ট 1000 days আর ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো তখন আমরা বললাম আরে তাহলে তো স্কুলে ঢোকার আগেই অনেক কিছু হয়ে যায়, তো হোয়াট টু ডু অ্যাবাউট দ্যাট ওয়ান? সো তখন আমরা বললাম যে আচ্ছা হাউ অ্যাবাউট উই ক্রিয়েট এ, যেহেতু আমরা আবার টেকের মানুষ, আমি বেসিক্যালি an ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড মাই কো-ফাউন্ডার দে আর অলসো লাইক, সো উই আর কামিং ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, সো উই আর নট ফ্রম লাইক আপনার মতো ইসিডি বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা এই সেক্টরের পড়াশোনা করা মানুষ না আর কি। তো আমরা বললাম যে ওকে ফাইন, এক হচ্ছে যে অবশ্যই হাউ ক্যান উই ব্রিং ইন টেকনোলজি ইন টু দিস হোল থিং সো দ্যাট ইট ক্যান বি মোর স্কেলেবল, ইট ক্যান বি মোর পার্সোনালাইজ। সো উই ডেভেলপ আ প্ল্যাটফর্ম কল টোগোমোগো। সো ইটস এ প্যারেন্টিং অ্যাপ, একদম পার্সোনালাইজ। সো আপনি একটা যখন মা প্রেগনেন্ট হইলো,
সে অ্যাপটা ইনস্টল করে ফেলবে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিবে, কিংবা কোনো একজন মায়ের বাচ্চার বয়স 1 বছর, সাইন আপ করলো, বাচ্চার বয়স টয়স দিল, দ্য হোল থিং বিকাম পার্সোনালাইজ ফর দ্য মাদার অর দ্য ফাদার। অ্যান্ড সে তখন এইখান থেকে তার বাচ্চা প্রতি সপ্তাহে কি কি চেঞ্জ আসতেছে, ডেভেলপমেন্ট মাইলস্টোন, এইগুলো সে যেমন শিখতে পারতেছে, তেমনিভাবে সে এই সময়টা তার কি কি ধরনের প্রোডাক্ট লাগবে, ডে কেয়ারগুলো কোথায় আছে ভালো, হঠাৎ করে রাতের বেলা কোনো একটা সমস্যা হচ্ছে বাচ্চা, ডাক্তারকে ইমার্জেন্সি একটা কল দিতে হবে। সো অল দিস হ্যাসেল, অল দিস চ্যালেঞ্জ দ্যাট আ প্যারেন্টস গোজ থ্রু, স্পেশালি ফ্রম এই যে 0 to 3-4 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এই সব কিছু সে এই একটা প্ল্যাটফর্ম থেকে পাবে, দ্যাট ইজ কল দ্য টগু প্যারেন্টিং অ্যাপ দ্যাট উই নামটা খুব বিল্ড। সুন্দর। হ্যাঁ, নামটা হ্যাঁ সুন্দর। সো উই হ্যাভ টু ক্যারেক্টার লাইক টগু আর মগু, সো লাইক ওইভাবে ইটস এ মেড আপ কাইন্ড অফ নেম আর কি। আর লাইট অফ হোপে আমরা যে জিনিসটা করছি, টগু মগু যেখান থেকে ছাড়ে, দেন লাইট অফ হোপ সেখান থেকে ধরে, করে পিক এটাকে। করে। এবং আমরা ইয়া করলাম যে তাহলে আমরা যদি বাচ্চাদের ভিতরে এই স্কিলগুলো দিতে চাই, আমাদের কয়েকটা কাজ করা দরকার। একটা হচ্ছে যে বাচ্চাদের জন্য এই স্কিলগুলো ডেভেলপ করবে এই ধরনের কন্টেন্ট, প্রোডাক্ট, লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করা দরকার। সো উই বিল্ড গুফি নামে একটা ব্র্যান্ড, যেখানে এই জিনিসগুলো আমরা তৈরি করি। উই হ্যাভ আওয়ার ওন ক্যারেক্টার্স, অনেকটা সিসেমি স্ট্রিট যেমন বা ডিজনি যেরকম সিমিলার কাইন্ড অফ ফিলসফি নিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই স্কিলগুলো নিয়ে কাজ করে। দেন উই হ্যাভ কিডস টাইম নামে একটা আফটার স্কুল ব্র্যান্ড, লাইক ইউ ক্যান সে কুমনের মতো অনেকটা, বাট ফোকাসিং অন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, স্টোরি টেলিং, ক্রাফটিং, ড্রয়িং, এগুলো বাচ্চাদের ক্রিয়েটিভ সাইডটা ডেভেলপ করার জন্য। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যানাদার ওয়ান প্ল্যাটফর্ম যেটা কল টিচার্স টাইম, যেটা মেইন কাজ হচ্ছে টিচারদেরকে, এবং যারা টিচার হতে চায়, টিউটর হইতে চায়, কেয়ার গিভার হইতে চায়, তাদেরকে ট্রেন করা। কারণ আমরা দেখছি যে আগামী 10 বছরে বাংলাদেশে আরো 10 লাখ টিচার, টিউটর, কেয়ার গিভার দরকার হবে। হ্যাঁ, সিম্পলি বিকজ মানে ইয়া। সো এখন এইভাবে করে আমরা আসলে পুরো জিনিসটা বিল্ড করছি, এবং এসেনশিয়ালি উই বিল্ড 3 ওয়ার্ল্ডস। একটা হচ্ছে প্যারেন্টসদের দুনিয়া, যেখানে প্যারেন্টসদেরকে আমরা উই হেল্প টু গেট নলেজ, ইনফরমেশন, এবং যা কিছু দরকার। আর কিডস ওয়ার্ল্ড, যেখানে যে গুফি, লাইক কিডস টাইম এরা আছে। আর টিচার্স ওয়ার্ল্ড, যেখানে টিচার, কারণ হচ্ছে যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এই সময়টাতে বাবা মা এবং শিক্ষক, এই দুইটা গ্রুপের ইনফ্লুয়েন্স যেহেতু সবচেয়ে বেশি, সো উই কান্ট ইগনোর দোজ গ্রুপ। নাও আমরা যেহেতু প্রাইভেট সেক্টর, উই আর ইম্প্যাক্ট ড্রিভেন কোম্পানি, সো আওয়ার এন্টায়ার মডেল ইজ লাইক দিস, যে আমরা অপারেট লাইক এ রবিনহুড মডেল। মানে হচ্ছে বড় লোক যারা আছে তাদেরকে উই চার্জ ফর আওয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, দ্য প্যারেন্টস, দেন হোয়াট এভার মানি উই মেক, এইটা দিয়ে আমরা আন্ডার প্রিভিলেজ সেগমেন্টে উই সাপোর্ট। আমি জাস্ট এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনার এই টার্গেট গ্রুপটা বুঝতে পেরেছে, যাদের মানি আছে, আপনি সব এসকোর্টের মানে ইনকাম লেভেলের দরকার, তাহলে ওদেরকে কিভাবে করছে, এই ইনোভেটিভ আইডিয়াটা ওখানে কিভাবে নিয়ে যাচ্ছে? তো যেমন একটা এক্সাম্পল দেই, যে উই রান এ প্রজেক্ট কল পড়ুয়া। পড়ুয়া। সো ওইখানে আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশে 700-র মতো লাইব্রেরি করে দিছি। আমাদের তো নিজস্ব পাবলিকেশন আছে, এইজ অ্যাপ্রোপ্রিয়েট, ওগুলো তো আছে, প্লাস মার্কেটে যেসব ভালো ভালো বই আছে, ওই একটা স্ট্যান্ডার্ডের এগেনস্টে আমরা প্রত্যেকটা স্কুলে এরকম 200 করে বই যায়, প্রতিটা গ্রেডের জন্য 40টা করে, কারণ 40টা সপ্তাহ পায়। সো প্রতি সপ্তাহে সে একটা করে বই যেন বাচ্চা নিতে পারে। সো এইভাবে করে আমরা 700 লাইব্রেরি এখন পর্যন্ত করছি সারা বাংলাদেশে, and we are gonna do another 1000 in the next 3 years. So this is the world's largest private run school library project. খুবই খুবই হ্যাঁ, so this is one of the thing that we do. Another হচ্ছে যে ফর দ্য আন্ডার প্রিভিলেজ স্কুলস, এবং এরা তাদের জন্য যে আমাদের যে টিচার ট্রেনিং বা এই প্রোগ্রামগুলো আছে, অনেকগুলো আছে রেকর্ডেড, উই প্রোভাইড ইট ফর ফ্রি, রাইট? সো উই ওয়ার্ক উইথ অলমোস্ট অল দ্য নন প্রফিট যারা এডুকেশন নিয়ে কাজ করে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। What usually they come to us and say, Wali, I have this project, এবং এইখানে there is an innovation component, and we want you guys to come in and figure out that, and if you can make a way out how to sustain once the like donation is out. So আমরা একটু স্পেশালাইজ অলসো ইন দ্যাট, কারণ আমাদের জার্নিটাও তো ওইভাবেই শুরু, যে নন প্রফিট ছেড়ে যে কেউ যখন লাইট অফ হোপ নাম শুনে মনে করে আমরা একটা এনজিও, এবং নোবডি বিলিভস যে আল্লাহ আপনারা এই সেক্টরে লাইক প্রাইভেটলি অপারেট করতেছেন। সো
সো উই কাইন্ড অফ ফিগার্ড আউট আ ইন্টারেস্টিং, মডেল আর খুবই কি ফর ইন্টারেস্টিং। ফর আপনার ডুইং কথা দ্যাট। থেকে আরেকটু আসি, যেমন যেহেতু আমরা আলোচনাটা আজকে করছিলামই, আমাদের গল্প আলোচনা না, আমি আর আপনি গল্প করছি। সো গল্পের ভিতরে ছিল যে আমাদের যত্নের একটা কথা ছিল। সো আপনি যে অ্যাক্রোর যে কয়টা মডেল বলেন আর আপনাদের ওয়ার্কের এই বলেন যে ক্যারেক্টার হুম। ক্যাপাসিটি, এই জায়গাগুলোতে মানে শিশুর যত্নটার বিষয়টাকে কিভাবে নিয়ে আসেন? আচ্ছা, সো মানে স্পেসিফিক কিছু করেন নাকি এটা ইনবিল্ড? এটা বেসিক্যালি ইনবিল্ড থাকে। সো যেমন ধরেন যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে অ্যাওয়ারনেসের, প্যারেন্টসদের অ্যাওয়ারনেসের জায়গাটা, রাইট? কাজ করে। আমরা দেখেছি যে নন প্রফিট অর্গানাইজেশনও যেহেতু আমি কাজ করে আসছি এবং লাইক উই হ্যাভ অল দ্য কলিগস ওয়ে ওয়ার্কিং টুগেদার, যেখানে আমরা দেখছি যে আন্ডার প্রিভিলেজ সেগমেন্টের অফেন টাইম ওরা যে পরিমাণ নলেজটা পায়, বিকজ দ্য নন প্রফিট অর্গানাইজেশন দে আর গোয়িং টু দেম টকিং অ্যাবাউট দিস, মিডল ক্লাস মা বাবা যখন প্রথম প্রেগনেন্ট হয় বা ইয়া হয় এনাফ তারাও জানে না কিন্তু। সো 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 এই যে অ্যাওয়ারনেসের জায়গাটা এবং মেকিং দ্য রাইট ডিসিশন অ্যাবাউট দেয়ার চিলড্রেন, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মায়ের জন্য। এই পুরো জিনিসটা সে ওই যে টুগুমুগু প্যারেন্টিং অ্যাপটা আচ্ছা, থেকে একটু নিতে পারে। আরেকটু এটা কানেক্টিং জিনিস করি যে আপনি জানেও না বলছেন, যেমন আমরা জানি যে লো ইনকাম গ্রুপে বা এই ধরনের কমিউনিটির ভিতরে যেহেতু একটা এনজিও রান বা বিভিন্ন সংস্থা রান থাকে, সো তাদেরকে একসাথে নিয়ে আসার জন্য একটা ইনিশিয়েটিভ থাকবে। প্রোগ্রামের মডেলটার ডিজাইনই তাই থাকে হ্যাঁ, যে একটা প্যারেন্টিং সেশনে আসবে, যে কথাগুলো আপনি বলছেন যে একদম মার গর্ভ থেকে প্রথম ফার্স্ট 1000 ডেজ বা আমাদের সেকেন্ড 1000 ডেজ কথা বলছি, প্রত্যেকটা স্কোর যেরকম গুরুত্বপূর্ণ ওই স্পেসিফিক মডেলগুলো যাচ্ছে, প্যারেন্টের সাথে কথা হচ্ছে, তারা রিচ করছে, তাদেরকে আনছে, সো তারা শুনছেন, বাচ্চাদের সাথে করছেন, কতটুকু করছেন সেটা পরের, কিন্তু একটা সিস্টেম আছে ধরেন যেখানে যেখানে কাজ হয়, কিন্তু আপনারটা তো সেলফ অ্যাভেল করতে হবে একটা তাকে। হচ্ছে সেলফ পেস, হ্যাঁ, মানে সেলফ পেস। একটা তো হচ্ছে হ্যাঁ মানে সো ওয়েন ইউ আর ইউজিং দ্য অ্যাপের ভিতরে কি কি আছে, একটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনার কাছে অটোমেটিকলি চলে যাচ্ছে নোটিফিকেশন যে আচ্ছা, আপনার বাচ্চার এখন এই স্টেজে আছে, যদি সে ডেভেলপমেন্ট এটাকে স্টেজ। রেজিস্ট্রেশন করে হ্যাঁ ঢুকে। হ্যাঁ মানে ইটস Exactly. ফ্রি। ইটস এ ফ্রি। আমি ওই জায়গাটাই বলছি যে আপনি এই রিচটা বাড়ানোর জন্য, যেমন আপনি চাচ্ছেন যে আমাদের অনেকে আপনার এই প্রোগ্রামটার সাথে এঙ্গেজড হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা টেকনোলজি, আমি খুব ভালো টেকনোলজি বুঝি না, এই জন্য জিজ্ঞেস করছি যে এই জায়গাটাতে আপনি আপনাদের এই সিস্টেমটা কিভাবে কাজ করে, যে আপনি কেউ যদি এটা মানে সে হয়তো অনলাইন চেক ইন করে ঢুকে তারপরে মেম্বার হলো বা এটা নেট করলো, তার কাছে নোটিফিকেশন, এছাড়া কি আরো অ্যাওয়ারনেসের জন্য যে আপনারা একটু গোমোগোটা দেখেন কিংবা এটার মধ্যে এটা আছে, এগুলোকে করার জন্য, পাবলিসিটি মানে করার জন্য বা আপনার এটাকে আরো সচেতন করার জন্য সোসাইটিকে, বিভিন্ন ইনকাম গ্রুপে যদি বলেন, কারণ আমাদের বর্তমান যুগটা এরকম, আমরা পুরো কান্ট্রিতেই দেখছি সবার কাছে স্মার্টফোন, তারা ঢুকতে পারছে, এটা আশা করলে হবে না যে আমার শুধু এই ইনকাম গ্রুপেই এটা দেখবে। এখন আমাদের প্রত্যাশা এই ধরনের যে সবাই। সুবিধাগুলো যেন সবাই এক্সেস করতে পারে, সেটার জন্য তো কাজও হচ্ছে। তো আপনারা এটা কিভাবে রিচ করেন? আচ্ছা, সো একটা তো হচ্ছে যে ডিরেক্টলি লাইক সোশ্যাল মিডিয়া, লাইক ফেসবুক, ইউটিউব, গুগল, সো দোজ আর স্ট্যান্ডার্ড স্টাফ। আমরা রিসেন্টলি হচ্ছে যে গার্মেন্ট সেক্টরে ঢুকছি। আচ্ছা। সো উই হ্যাভ এ প্রজেক্ট গোয়িং অন উইথ ইউএনএফপিএ অ্যান্ড ব্র্যাক অলসো ওয়াজ পার্ট অফ দ্যাট আর কি। সো আমরা অলরেডি মানে 20-30টা গার্মেন্টসের যারা মাদার আছে, ওয়ার্কিং মাদার আছে, তারা অলরেডি ইউজিং দিস প্যারেন্টিং অ্যাপ, এবং ওইখানে আমরা ইভেন সো সো ওইটা একটা ওয়ে যে ডিরেক্টলি গোয়িং টু দ্য ওয়ার্ক প্লেস, right? Like now we are going to different corporates and with the HR এর সাথে কথা বলে we are organizing sessions, parenting sessions. Online we regularly organize sessions for parents. আমাদের এই যে কোভিডের সময় যেটা হয়েছিল প্রায় মানে 2 বছর টানা প্রতি সপ্তাহে আমরা লাইভ সেশন করতাম, যেখানে প্যারেন্টসরা জয়েন করতো এবং সারা বাংলাদেশের টপ এক্সপার্টরা এসে বিভিন্ন টপিকে ওগুলা কথা বলেছেন। হ্যাঁ, সো এইভাবে করে সো আমরা ওই ডিস্ট্রিবিউশনটা, সো রাইট নাও ফর এক্সাম্পল আমাদের অ্যাপটাতে 3 লাখের মতো প্যারেন্টস সারা বাংলাদেশ থেকে কিন্তু কানেক্টেড আর কি। হ্যাঁ, সো দিস ইজ সাম অফ দ্য ওয়ে যে আমরা কিভাবে সামনে নিয়ে যাচ্ছি এটাকে। পাশাপাশি ওই যে যেটা বলছিলাম যে আমরা তো ট্রেনিংও করাই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের।
সো আমাদের অ্যাপের ভেতরেও যেমন আছে তেমনিভাবে আমরা অনলাইনে লাইভেও এই জিনিসগুলা 2 মাসের সার্টিফিকেট কোর্স, লাইক ওয়ার্কশপ সেশনস এই জিনিসগুলো করানো হয় বোথ প্যারেন্টস অ্যান্ড টিচারদেরকে আর কি। সো ইয়া। হ্যাঁ, সুন্দর একটা কথা বললেন যে আপনি আমরা অনেক সময় ভাবি যে যারা মানে প্যারেন্টসকে করলে হবে কিংবা শিক্ষকদের বা টিচারদের করলে হবে কিংবা ফ্যাসিলিটার কেয়ার গিভারদের করলে হবে, কিন্তু আমরা যদি দেখি যে মানে ইসিডি সিস্টেমে দ্যাট শিশুকে নিয়ে কারা কারা তার চারিদিকে আছেন, শিশুর সাথে যারাই ইন্টারাকশন করছেন, যারাই তার টাচে আছেন, আসলে এই নলেজটা সবার জন্য দরকার, দাদা দাদি নানা নানি এক্স্যাক্টলি সবার জন্য দরকার। হয়তো আমরা দাদাদিকে ডিরেক্ট আনতে পারি না, কিন্তু একজন দুজন যিনি শুনছেন দেখছেন উনি এটা আসলে কনভে করবে ফ্যামিলি সবাইকে। এইটা একটা গুরুত্বপূর্ণ। এবং কিন্তু আমি যেটা মানে বলতে চাচ্ছি যে ক্যাপাসিটির জায়গাটা আপনি বলছিলেন, ক্যাপাসিটির এই জায়গাটা যে যারা শিশুকে ডিল করবে তাদের স্কিল হওয়ার, দক্ষতাটা হওয়া, তার জ্ঞান এবং দক্ষতা, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা বলি যে অনেক সময় শিশুকে আমরা ভালোর জন্য ভালোবেসেই করি, ভালোবেসে শিশুর জন্য ক্ষতিই করে ফেলি না জেনে। এই বাবা মা হিসেবেও আমরা করি অনেক ক্ষেত্রে, আমরা চারিদিকে দেখি যে শিশুর কিন্তু তার যে ডেভেলপমেন্টে তার সব কাজ আমরা করে দিই। দেখবেন যে বাচ্চাদেরকে একদম জামা টামা 5-6 বছর 7 বছর জামার বোতাম লাগিয়ে দেওয়া হচ্ছে, পুরো রেডি করে দিচ্ছে, মা আমি মা খাইয়ে দিচ্ছি। কিন্তু আমরা দেখেন কি মিস আউটটা করছি, এই মেসেজটা যেতে হবে যে তার যে বয়স, সেই বয়সে ওই কাজগুলো তাকে করতে দিতে হবে, নিজের করতে পারার কথা, তার ওইটা করতে পারার কথা। অথচ এগুলো আমরা না বুঝে হয়তো করি। এর জন্য কেয়ার গিভার, সেটা মা কেয়ার গিভারই হোক আর মানে প্রফেশনালরাই হোক, তাদের স্কিলের জায়গাটা অনেক, যেটা আপনারা কভার করছেন। আবার আমরা দেখেছি যে ধরেন ক্যাপাসিটির এই জায়গাটা, একটু আগে আমরা আপনি প্লে ল্যাবের কথা বলছিলেন, বা আমরা বেনের প্ল্যাটফর্ম থেকে ক্যাপাসিটি নিয়ে আমরা অনেক অ্যাওয়ারনেস রিলেটেড আমরা অনেক সেশন করি, ওয়েবিনারগুলো করি এই সচেতনতার জন্য। তো এই জায়গাটা একজন কেয়ার গিভারের কিন্তু, যিনি বাচ্চাকে ডিল করবেন, তার চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এটা ছাড়া হয় না। একটা সময় ছিল যে এমনিই নেমে গেছে, তারপরে আসেন যে সে শিশু যেহেতু, তার কিন্তু প্লে বেস প্যাডাগজিগুলো বুঝতে হবে, শিশুর সাথে খেলে খেলে কাজগুলো করতে হবে, খেলার থ্রুতেই কিন্তু তার লার্নিংটা হচ্ছে, ডেভেলপমেন্টটা হচ্ছে। আবার এখানে তার যে ওয়েলবিং এর ব্যাপারটা, কেয়ার গিভার সে মা হোক যেই হোক, তার যেরকম ভালো থাকার ভালো লাগার ব্যাপার, শিশুর কিন্তু ওয়েলবিংটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি একটা কম্পোনেন্ট বলেছেন যেটা প্রবলেম সলভিং এর সাথে আপনি ইমোশনাল কথাটা বলেছেন। প্রত্যেকটা মডেলে আমরা দেখেছি, যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট ডোমেনকে ঘিরেই মানুষ চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এগুলোকে মাথায় রেখেই ডিজাইন করে, কিন্তু কতটুকু আমরা নিয়ে যেতে পারছি ওখানে হচ্ছে চ্যালেঞ্জ। ওই জায়গাটাতেই মানে দেখেন, মানে প্রাইভেট সেক্টর, দ্য ওয়ে উই থিঙ্ক, আমরা জানি যে দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বিইং মেড অন ডেভেলপিং দোজ কারিকুলামস, ডেভেলপিং পিপল লাইক ইউ, রাইট? মানে আপনাদের মতো যারা 20-25-30 বছর ধরে এই সেক্টরে কাজ করতেছেন। দ্য পয়েন্ট ইজ হাউ ডু উই স্কেল এক্স্যাক্টলি পিপল লাইক ইউ, হাউ ডু উই মেক শিওর যে সাজিয়া আপা একটা সেশন নিচ্ছে, এইটা 1 লাখ প্যারেন্টস দেখছে, মামুদা আপা একটা ট্রেনিং নিচ্ছে, এইটা মানে 1 লাখ টিচার শিখতেছে। সো আওয়ার রোল ইজ, কারণ অফেন টাইম যেহেতু আমরা অনেক বেশি ইনভেস্ট করতে পারি না অন ক্রিয়েটিং দোজ মানে কি বলে পিপল, স্কিল পিপল, তো আমাদের দেশে এমনিতেই অভাব আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে যে ওই ধরনের কারিকুলাম কন্টেন্ট এগুলা নাও ওভার দ্য লাস্ট, আপনি বলছিলেন যে 90s থেকে এখন পর্যন্ত যা জ্ঞান নলেজ ডেভেলপ হয়েছে, আমরা চাই কি অ্যাজ এ প্রাইভেট সেক্টর যে এই জ্ঞানগুলোকে নিয়ে এইটাকে স্কেল আপ করে এই যে 3-4 কোটি প্যারেন্টস আছে তার কাছে যেন নিয়ে যেতে পারি। এইখানে একদম আজকে আমাদের অ্যাপে পটুয়াখালীর গ্রামেরও একটা মা রেজিস্টার করা আছে, সে ওইখানে আমাদের এখানে কুইজ টুইজ খেলা যায়, সে কুইজ খেলে বাচ্চাদের বিভিন্ন, কারণ শেখার পাশাপাশি আমরা কুইজও থাকে, সে কুইজ খেলে সে হয়তো তার বাচ্চার জন্য একটা ফ্রি গিফট পাচ্ছে, সেটা আমরা আবার সেই পটুয়াখালীতে পাঠিয়ে দিচ্ছি, রাইট? মানে সো সিন্স উই হ্যাভ ডেভেলপ দ্যাট মডেল, অল উই নিড ইজ ইয়োর সাপোর্ট অ্যান্ড ইয়োর নলেজ, যেন এগুলাকে নিয়ে আমরা স্কেল করতে পারি। কারণ ইট ডাজন্ট মেক অ্যাবসোলুট সেন্স টু ইনভেস্ট অন দিস নলেজ এগেইন, মানে কারণ চাকা তো বারবার ইনভেন্ট করার দরকার নেই, চাকা ইনভেন্ট হয়ে গেছে, যারা চাকা বানাইছে ইউ গাইজ আর স্টিল দেয়ার। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছেন। দেখেন, এই যে আমি এটার আসার আগে আরেকটা কথা টাচ করতে চাচ্ছি। এই যে আপনি যে অভিজ্ঞতাগুলোর কথা বললেন,
আমরা এই যুগে এসে এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা এতদিন পর্যন্ত একই কাজ হয়তো ফেস টু ফেস হচ্ছে, ফিল্ডে হচ্ছে, মা বাবাকে ডেকে আমি বিলো 3 বা একদম গর্ভে থেকে মানে ভ্রূণ থেকে বলছি যে আপনি এই যত্নগুলো নেন, এইভাবে সব কিছুতে একইভাবে অন্যান্যগুলো ফেস টু ফেস। কিন্তু যখনই করোনা আমাদের শিখিয়ে দিয়েছে কি করে রিমোটে কাজ করতে হবে, কিভাবে আমরা অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে টাচ করতে পারবো, এটা কিন্তু চমৎকার কিছু উদ্যোগ আপনার, যেখানে এই কম্বিনেশনগুলো হতে পারে। আমি একটা চমৎকার সুযোগ দেখতে পাচ্ছি যে এই যে কোলাবোরেশনটা, কিছু নলেজ আমাদের সবাই, আমাদের নলেজ প্র্যাকটিস মডেল এগুলো আছে, সরকারের তরফ থেকে আছে, বেসরকারি জায়গায় আছে, প্রাইভেট কর্পোরেট সবাই কাজ করছেন। কিন্তু এই কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, একই কাজ দুবার করার দরকার নেই, ইনভেস্ট হয়ে গেছে, একটা এক্স্যাক্টলি টেস্টেড মডেল হয়ে আছে। এক্স্যাক্টলি ট্রেনিং প্যাকেজ, যেমন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা ইসিতে মাস্টার্স প্রোগ্রাম রান করছি, শর্ট কোর্স রান করছি, এস্টাবলিশ প্রোগ্রাম রয়ে গেছে। সো এইটাকে অন্য কোন অ্যাঙ্গেলটা টাচ অন করতে পারে, আবার একইভাবে হয়তো ডিজাইনের প্রয়োজন হলে হবে। কিন্তু আমি এটা একটা উদাহরণ দিলাম, একইভাবে কিন্তু আপনি কিছু অনলাইনে করে ফেলেছেন, আমি আর একটা নতুন করে অনলাইনের প্রয়োজন নাই। এই কোলাবোরেশনগুলো আমাদের আবার দরকার। দেখেন ওই যে প্লে ল্যাব বানায় ফেলাইছেন, প্লে ল্যাবে এই রেশিও থাকবে, এই কাহিনী, এই স্ট্যান্ডার্ড, এটা। এখন আমি যদি এই প্লে ল্যাবের ফিলোসফিটা নিয়ে লোয়ার মিডল ইনকাম রে আমি টার্গেট করতে চাই, চার্জ লেসে 5,000 টাকা পার মান্থ। আর একটু মিডল ক্লাসে চার্জ করতে চাই প্রবলি 8,000 পার মান্থ। তাহলে কি Exactly. চেঞ্জটা হবে? কি চেঞ্জটা হবে যে লোকগুলো আসতেছে এখানে কেয়ার গিভার হিসেবে তাদের বেতনটা বেশি হবে, এইরকম অফিস সেটা মানে এই রিটেল কস্টটা বেশি হবে, এই কারণে কিন্তু দামগুলা বাড়তেছে। নলেজটা Exactly. কিন্তু সেম, Exactly. খেলনাগুলাও হয়তো একটু দামি হবে, হ্যাঁ। দ্যাট ইজ দ্য ওয়ানলি ডিফারেন্স। আমরা এখন কেয়ার গিভিং মানে যে ডে কেয়ার সেন্টারে 4টা মডেল দেখতেছি যে প্রাইভেট সেক্টরে কাজ করতে পারে। একটা জিনিস কি, 60% মায়েরা মানে মা হওয়ার পরে চাকরিতে ব্যাক করতে পারে না। True. এবং আমরা এখন যখন ট্রেনিং করাচ্ছি, টিচার হওয়ার জন্য ট্রেনিং, ওইখানে অনেক মায়েরা যারা আগে ব্যাংকার ছিল, যারা আগে বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করতো, তারা এখন বলছে যে আমার বাচ্চাটা এখন একটু বড় হয়েছে, 1 বছর 2 বছর, আই ওয়ান্ট টু গেট টু স্কুল অ্যাজ এ টিচার, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর গেটিং ইনটু আওয়ার ট্রেনিং প্রোগ্রাম। একটা কথা বলি, হ্যাঁ, আপনি বলেন। এখানে আবার একটা চমৎকার কথা বলেছেন যে বিভিন্ন মডেলগুলোর কথা। আপনি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে যারা চাইল্ড কেয়ার সেন্টারে বা তার শিশুকে এই ধরনের বেনিফিটে রেখেছে এবং নিজে পার্সোনাল লাইফে তার কাজটাই স্মুথলি করতে পারে, যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কিন্তু চমৎকার করে বলবো। আমার শিশু যখন ছোট ছিল, আমার মেয়েটা যখন ছোট ছিল, আমার একটা মেয়ে আছে, তো ছোট ছিল, ওকে আমি কিন্তু ওকে চাইল্ড কেয়ার সেন্টারে রাখতাম। সেটাতে কিন্তু ইনিশিয়ালি আপনি দেখবেন বাংলাদেশে কালচারাল কনটেক্সটে শিশুদের দিতে, যৌথ ফ্যামিলি যদি হয় কিছুতে দিতে চায় না, না দিতে হবে না, আমরাই দেখবো। কিন্তু বাচ্চাটা ঘরের ভিতরে 1-to-1 ইন্টারাকশনের চেয়ে, আমার যেহেতু আমি ইসিতে কাজ করি, আমি জানতাম যে আমার শিশু, আমার মেয়েটা যখন গ্রুপ অফ চিলড্রেনের সাথে থাকবে, ওর লার্নিং এটা অনেক ভালো থাকবে। সো এক ধরনের করে দিয়েছিলাম। এবং ওই সময় আমরা যে মেয়ের বিকেলবেলা যখন নিয়ে আসতাম, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ওর যে চোখে মুখে হাসি, বিকজ সারাদিন ফ্রেন্ডসদের সাথে এটা বানিয়েছে, সেটা বানিয়েছে, এটা খেলেছে, সেগুলো একটা কিছু হাতে নিয়ে আসছে, এই যে যে তার যে ডেভেলপমেন্টটা তখন দেখতে পেতাম। তো আপনার যে, আমি একটু জাস্ট একটা মনে হচ্ছিল শুনতে শুনতে আপনার যে অনলাইন প্ল্যাটফর্মে কিছু সাকসেস স্টোরিও আপনারা শোনাতে পারেন, যারা এই অনেকে আছে যে প্রয়োজন কিন্তু সাহস করে না যে বাচ্চাটাকে কেন নিয়ে যাবে। আমরা যেহেতু আমাদের এখানে অনেক প্যারেন্টস আছে, সো অফেন টাইম উই রান সার্ভিস। সো আমরা একবার জিজ্ঞেস করছিলাম যে ওয়ার্কিং মাদারদেরকে, হাউ মাচ অফ ইউর ইনকাম ইউ আর রেডি টু স্পেন্ড অন গিভিং ইউর চাইল্ড টু ডে কেয়ার। প্যারেন্টসরা বলছে আপ টু 30%, মানে মায়েরা। এখন দেখেন, সাধারণত আমাদের দেশে মেয়েরা যখন প্রথম কনসিভ করে অন অ্যাভারেজ, তখন মানে আমি মিডল ক্লাস একটু এই সেগমেন্টের কথা বলছি, 25,000 টাকা বেতন থাকে। এই সময়টাতে সে প্রথম কনসিভ করে দেখা যায়। হ্যাঁ, তার মানে কি সে 8,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছে, দিয়ে সে আবার জবে ব্যাক করতে চায়। সো আপ টু 30%। কিন্তু এরপরে গেলে ইট ডাজন্ট মেক সেন্স। আর তার জন্য 50% যদি চলে যায়, তখন সে ভাবে আরে আমি এরপরে যাতায়াত এই সেই দিয়ে থাকবে আর কয় টাকা। সো তখন আর করে না। সো সমস্যাটা হয়ে গেছে আমাদের দেশে এখন, ঢাকা শহরে যেসব একটু ভালো ডে কেয়ারগুলো আছে, তাদের প্রাইস রেঞ্জ ধরেন যে 12 থেকে 15,000। সো এই যে তখন আর সে পারে না, কারণ ওই ইনকামটা, তখন সে হয়তো হাজব্যান্ডকে বলে যে আচ্ছা ঠিক আছে, মানে বা
ফ্যামিলিতে ডিসাইড হয় যে আচ্ছা ঠিক আছে দরকার নেই, হ্যাঁ। আর দেখা যায় যে যৌথ পরিবার যদি থাকে মানে শাশুড়ি টাশুড়ি, তখন সাধারণত হয়তো সে প্রথম বাচ্চাটার ক্ষেত্রে সে ওইখানে রেখেই যায়, হ্যাঁ, বা দ্বিতীয় বাচ্চা হইলে তখন হয়তো আবার ইয়া করে। সো এই যে একটা ইনসাইট যে দে আর রেডি টু স্পেন্ড আপ টু 30%, সো দ্যাট সেটস এ আন্ডারস্ট্যান্ডিং যে আমি তাহলে ডিফারেন্ট ইয়াতে প্রাইসিং কেমন করব। আর 4টা মডেলের কথা বলতেছিলাম না, সো 4টা মডেল আমরা দেখছি যে ইন টার্মস অফ কোনটা সবচেয়ে লো কস্ট হইতে পারে, এই যে লোয়ার মিডল ক্লাস এই সেগমেন্টটাতে আমরা দেখছি যে আম, একটা হচ্ছে যে ধরেন যে অফিস মডেল, মানে ধরেন যে ব্র্যাক সেন্টারে একটা পুরা বিল্ডিং ব্র্যাকের ওদের একটা সেন্টার আছে, এই ধরনের এইটা হচ্ছে একটা, এটা হয়তো সে নিজের অপারেট করতে পারে বা এটা আউটসোর্স করে দিতে পারে। আর একটা হচ্ছে একটা লেসে 8তলা বিল্ডিং, 8টা ডিফারেন্ট অফিস, একটা রুমে 2টা রুমে 8টা ফ্লোরের ভিতরে একটা ডে কেয়ার করে দেওয়া হলো, সামবডি এলস ইজ অপারেটিং ইট, অ্যান্ড দেন বাকি যাদের বাচ্চা আছে তারা এখানে রাখলো, অফিস ক্যান সাবসিডাইজ, অ্যান্ড মাটা রাখলো এইখানে বাচ্চাটা। সো দিস ইজ লাইক অফিস সেট আপে 2টা মডেল। অ্যান্ড কমিউনিটি লেভেলে 2টা মডেল, একটা হচ্ছে এই যে টিপিক্যাল স্ট্যান্ডার্ড ডে কেয়ার 30 থেকে 35 জন রাখে, যে একটা লাইক লেসে 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নিয়ে একজন ইউজুয়ালি ফিমেল এন্টারপ্রেনার, তো এটা একটা মডেল। আর হোম বেস। আর আরেকটা হচ্ছে হোম বেস। নাও হোম বেস মডেল ইন দ্য আর ইন স্লাম সেটিং ওয়ার্কস, কারণ হচ্ছে বাট অর ইটস অলরেডি ওয়ার্কিং বিকজ দ্য ট্রাস্ট আমরা ফ্যাক্টর ইজ করছি। দেয়ার। না, Trust কারণ আছে। হচ্ছে যে ইটস লাইক ভিলেজ, গ্রামে যেরকম হচ্ছে সবাই সব বাড়িতে মানে সবাইরে চেনে, ঢাকার আরবান মিডল ক্লাসে ইউ ডোন্ট নো আপনার পাশের ফ্ল্যাটে কে থাকে। ওগুলো তো সো ভাই একটু দেখতে হবে আমার মনে সো হয়, হ্যাঁ মানে একটু দেখতে হবে। একটা জিনিস আমি একটু আপনার কথার মধ্যে একটু ঢুকছি, একটা হলো যে এই যে মোডালিটি গুলো বললেন, মানে বিভিন্ন ধরনের মডেলগুলো আছে, আসলে এটা ডিপেন্ড করে যে এক একটা কান্ট্রির বা কমিউনিটির লোকেশনের কনটেক্সটটা কি। সাধারণত ডিজাইন করার সময় যারা আমরা ডিজাইনের কাজ করি আমরা জানি যে ওই কনটেক্সটকে ডিপেন্ড করে ওই মানে তাদের সমস্যাটাকে সমাধানের জন্য তার মতো করে yeah, তার yeah, yeah. সাথে কথা বলে, কমিউনিটির সাথে কথা বলে সলিউশনটা যেতে হবে। সো এটা ডিফার করবে কমিউনিটি টু কমিউনিটি, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট বাংলাদেশে। কিন্তু যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছেন তাদের জন্য এক ধরনের সেট আপ, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছেন তাদের জন্য এক ধরনের সেট আপ, এবং এগুলো ওয়ার্ক এখন এগুলো স্টার্ট হয়ে গেছে বাংলাদেশে। আমরা ধরেন আমাদের একাডেমিক প্রোগ্রামের কারণে আমরা আমরা এগুলো নিয়ে অনেক কথা বলেছি যে এরকম অনসাইট অফসাইট অনেক ধরনের চাইল্ড কেয়ার সেন্টার থাকতে পারে। আবার আমরা বাইরের কান্ট্রিগুলোতে দেখেছি তারা কিন্তু অনেক ধরনের ওয়ার্ক ফ্রম হোম, এখন নয় করোনার পরে ওয়ার্ক ফ্রম হোমটাতে হয়েছে, যেই যখন তার শিশুর সমস্যা হচ্ছে সে টোটাল টাইমটা বাসায় চলে যাচ্ছে, সো ওয়ার্ক ফ্রম হোম মোডালিটিতেও কাজ করছে। সেইগুলো আছে অনেকগুলো, কিন্তু এখন দেখতে হবে যে কোনটা আমরা আমাদের যে মানে যেটা বলি যে বেনিফিশিয়ারি গ্রুপ তারা কোনটা অ্যাভেল করতে কমফোর্ট ফিল করছে, কোন কমিউনিটিটা কোনটা কমফোর্ট ফিল করছে। এই জায়গাটাই আসলে পার্টনারশিপের জায়গাটা। আমি এই জায়গাটা একটু কানেক্ট করবো যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে বলতে চাচ্ছি যে আপনি একটু আগে বললেন যে আপনাদের আমি শুনছিলাম আপনাদের অনেক চমৎকার এক্সপার্টিজের জায়গাগুলো, অনেকে অনেক ধরনের সার্ভিসগুলো আছে কিন্তু এটাকে নিয়ে আর আগাতে পারছে না। সো আমাদের কিন্তু বেনের রোলটা কিন্তু আমরা তো নেটওয়ার্ক, সো আমরা নেটওয়ার্কে কিন্তু সবার সাথে কানেক্টেড। সো আমরা কিন্তু সেই স্পেসগুলো করে দিই। আমাদের আপনার এই বছর আমাদের ন্যাশনাল ইসিডি কনফারেন্স হলো, যেখানে কিন্তু আমরা 12 বছর পর পলিসি নিয়ে কথা বললাম, পলিসি রিভিউ নিয়ে কথা বললাম যে আসলে আমরা কোথায় আছি। সেখানে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে আমাদের, যে এখন আমরা এই প্ল্যাটফর্মে এসে যেমন এখন যদি চাইল্ড কেয়ার নিয়ে কথা বলি, আপনার একটা এক্সপার্টিস জায়গা, আরও আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, এক একজনের এক একটা এক্সপার্টিস জায়গা, সবাই একসাথে ভয়েসটা করছি। এখানে কোথায় কোলাবোরেশনটা লাগবে, কোথায় কার সাথে কাজ হবে, কাজের যে সেক্টরগুলো গভর্নমেন্ট সেক্টর, নন গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, এইখানে এই কম্বিনেশনটা কোঅর্ডিনেশনের জায়গাটাতে বেন একটা আমরা স্ট্রং রোল প্লে করতে পারবো এবং করছি। আমাদের চেষ্টাই সেটা থাকে অ্যাডভোকেসি করা, কানেকশনগুলো করে দেওয়া, তুলে ধরা, এবং ওখান থেকে যেন এটা ফরওয়ার্ড হয়ে যায়। মানে একটা রিকোয়েস্ট থাকবে কি আপা, দেখেন যে আমরা যারা প্রাইভেট সেক্টর না, উই ফিল লাইক অ্যান আউটসাইডার টু বি অনেস্ট, হ্যাঁ। কারণ হচ্ছে কি আপনাদের একটা কিন্তু কমিউনিটি আছে, অ্যান্ড ইউ হ্যাভ এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ইউ হ্যাভ এ ডিফারেন্ট লাইক কাইন্ড অফ ওয়ার্ক কালচার এবং দ্য ওয়ে ইউ ডু থিংস। আমরা যারা এন্টারপ্রেনার, হ্যাঁ, এন্টারপ্রেনারদের মানে একটা তো হচ্ছে রিস্ক অ্যাপেটাইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? উই আর গোনা ট্রাই আউট ডিফারেন্ট থিংস, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট উই আর গোনা ট্রাই আউট ডিফারেন্টলি, রাইট? যেইটা অফেন টাইম নন প্রফিট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের এই অ্যাপেটাইটটা থাকে না, কিংবা দ্য ডিএনএ, মানে রাইট, লাইক এটা তো অর্গানাইজেশনাল ডিএনএর একটা ব্যাপার। আমাদের অর্গানাইজেশনাল ডিএনএটাই হচ্ছে এন্টারপ্রেনারিয়াল, সো উইল টেক রিস্ক, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট উই গোনা ট্রাই ডিফারেন্টলি।
বাট নন প্রফিট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের কিন্তু ওই ডিএনএটা না। সো on behalf of other private sector players including those moms who turn into entrepreneurs, আমাদের রিকোয়েস্ট থাকবে টু ইউ, যেহেতু আপনারা বেনটা ইজ এ অ্যাসোসিয়েশন যারা কিনা এই জিনিসটা নিয়ে কথা বলতেছে, যে in future discussion, in future work, in even future like kind of projects, how can you start to bring in the private sector into discussion? এইটা একটা অনুরোধ থাকবে থ্রু দিস কাইন্ড অফ পডকাস্ট। এবং যেহেতু এটা আরো অনেকে হয়তো দেখবে আপনাদের গ্রুপে এবং বেনের সদস্যরা, এইটা একটা থাকবে, বিকজ আমাদের টগুমগু প্যারেন্টিং অ্যাপটার ভেতরে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে এই যে আপনি গভর্নমেন্টের যেসব ডে কেয়ার বলছেন, এই সব ডে কেয়ার কিন্তু আছে। এবং একজন মা বা বাবা আজকে এখন ধানমন্ডিতে বা এই যে মিরপুরে আমরা শ্যুট করছি, এখানে বসে সে যদি তার আশেপাশে 2-3 কিলোমিটার রেডিয়াসে ডে কেয়ার খুঁজে বের করতে পারবে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ভিজিট করতে পারবে, যাইতে পারবে। এবং আমরা একটা রেটিং সিস্টেম দ্বারা করাইছি যে কোনটা ভালো, কি ব্যাপার স্যাপার, কোনটাতে ট্রেন কেয়ার গিভার আছে, এই সব কিছু সে কিন্তু দেখতে পেরে সে ডিসিশনটাও নিতে পারবে। নাও আমরা যেটা অবজার্ভ করতেছি, একটা জিনিস হচ্ছে যে আমরা প্যারেন্টসরা বলতেছে ডে কেয়ার নাই, এক্স্যাক্টলি। আবার ডে কেয়ারগুলোর ওনারদের সাথে যখন আমরা কথা বলতেছি, তারা বলতেছে যে ভাই 30% সিটে আমি জায়গা নাই। ফলে আজকে আমার প্ল্যাটফর্মে যদি 100টা ডে কেয়ার থাকে না, বা আগামী বছরে আমি দেখবো 30% ডে কেয়ার নাই। সো তার মানে হচ্ছে দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন কাস্টমার্স অ্যান্ড লাইক সার্ভিস প্রোভাইডার, ডিমান্ড আর সাপ্লাই যদি বলেন, এখানে এইখানে বড় একটা জিনিস দেখেন। আমরাও এরকম শুনি যে মানে যারা এন্টারপ্রেনার, আপনি জানেন যে অনেক অনেক ট্রেনিংটা নিয়ে যায় চাইল্ড কেয়ার সেন্টার ওপেনের জন্য। ট্রেনিং নেওয়ার পর উনি ইন্টারেস্টেড, উনি শুরুও করেন, উনি সার্ভে করেন এলাকাটা যেখানে করবেন, একটা XY লোকেশনে উনি দেখেন এত এই বয়সে এই বাচ্চা আছে, সাহস করে শুরু করতে থাকেন, কিন্তু উনি কমিটমেন্টটা পাচ্ছেন না। খুব কম সংখ্যক প্যারেন্টস তাকে বাচ্চা দিচ্ছে, যেখানে তার কষ্ট উঠছে না, তখন উনি পিছাচ্ছেন। একটু আগে আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে যত ট্রেনিং হচ্ছে কতজন এন্টারপ্রেনার তারা ফাইনালি তারা দাঁড়াতে পারছে। এটা একটা বিগ চ্যালেঞ্জ, যে তারা বলছে যে এখানে প্যারেন্টসরা রাজি হচ্ছে। ওই একটা ট্রাস্টের একটা ব্যাপার, যেটা লো ইনকাম গ্রুপে বা আপনি বুঝে ইসলাম এরিয়াতে এই জায়গাগুলোতে আমরা দেখি যে খুব সহজে দেয়, বিকজ ওই খালা বা আপা ওখানেই থাকে, পাশের ঘরে বাচ্চাটা খুব নিশ্চিন্তে দিয়ে চলে যায়। তো এই যে তার মানে কি এখানে কতগুলো জায়গা আছে যে আমরা এই ট্রাস্ট বিল্ডিংটা, বা যারা এন্টারপ্রেনার তারা কোন প্ল্যাটফর্ম থেকে এটা তৈরি করতে পারেন যে উনাকে এই সহযোগিতাগুলো করা। কেননা আমরা জানি যে বাংলাদেশের সিচুয়েশনগুলো আমরা বুঝতে পারছি যে এখানে যদি আমরা 50-50 অ্যারাউন্ড ছেলে মেয়ের সংখ্যা, বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা, সেখানে এত বড় একটা ওয়ার্কফোর্স আমাদের, যারা যদি যেতে পারছে না, তার ঘরে শিশুটা রাখার একটা সেফ এনভায়রনমেন্ট বা কেউ নেই, সে যদি এই এনভায়রনমেন্টটা পায়, সে যেতে পারলে তার শিশুটা যেমন একটা যত্নের সাথে থাকে, পাশাপাশি সে কিন্তু কন্ট্রিবিউট করছে তার পরিবার এবং ন্যাশনাল ইকোনমিকে। দেখেন একটা উইন উইন সিচুয়েশন। সো আমরা এটা সবাই বুঝতে পারছি, কাজ করছি, কিন্তু আমাদের হয়তো ড্রাইভগুলো একটু অন্যভাবে আরও দিতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে প্রাইভেট সেক্টর সবসময়, অবশ্যই এটা আমি স্বীকার করছি, কিন্তু একটা সুখবর যে এখন কিন্তু সেই বাতাসটা বইতে শুরু করেছে, যে আবার সব এক প্ল্যাটফর্মে। আপনি এবার আমাদের ইসিডি, আমাদের যে ন্যাশনাল কনফারেন্সটা এবার যে মেতে যেটা হলো, সেখানে আমাদের সেশনগুলো ছিল প্রাইভেটের। তো এই যে তার মানে কি আমরা একটা বিগ গ্রুপের সামনে তাদেরকে ইনভাইট করছি, এবং আমাদের রোলই সেটা যে সবাই এইখানে একটার কারা কোন অ্যাক্টর কাজ করছে, কে কি কাজ করছে, তাদের মধ্যে কোলাবোরেশনটা। বাংলাদেশে আপনি 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 নিশ্চয়ই জানেন যে আমাদের ইসিসিডি পলিসির আন্ডারে আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটি আছে, কোঅর্ডিনেশন কমিটি আছে, যেগুলো আমাদের হয়তো আরও কাজ করবেন সামনে, কিন্তু অনেক কিছু আছে কাগজে কলমে, এগুলোকে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা অনেক চ্যালেঞ্জ, আমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে। আর ফাইনালি যদি আমরা শেষ করি এই জায়গাটাতে, যেমন ধরেন যে আমরা যে জিনিসটা হেল্প করতে পারি, যে স্পেশালি যে এন্টারপ্রেনার যাদেরকে আপনারা ট্রেন করতেছেন, রাইট, অ্যান্ড দিস ইজ সামথিং উই আর অলসো টকিং উইথ ব্র্যাক। আমাদের এইখানে আমরা জানি যে কার বাচ্চা কবে হবে, এক্স্যাক্টলি। আমরা জানি কোন ওয়ার্কিং মাদারটা এখন ডে কেয়ার খুঁজছে, কারণ বাচ্চা 6 মাসের আপনার ম্যাটারনিটি লিভ, তো তার 5 মাসের সময় থেকে সে ডিসিশন, বা 4 মাসের সময় থেকে সে ভাবতেছে যে আমি কি ফিরবো নাকি আমি ফিরবো না,
সো এবং এই যে আজকে একজন নতুন উদ্যোক্তা মা আহ, বা উদ্যোক্তা, উনি একটা ডে কেয়ার দিচ্ছেন, উনি কিভাবে মার্কেটিংটা করবে, উনি কিভাবে তাহলে ইউজার পাবে? আজকে মিরপুরে যদি কেউ একজন ডে কেয়ার খোলে এবং আমাদের প্ল্যাটফর্মে থাকে, আমরা উনাকে একদম এই মিরপুরের 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রেডিয়াসে যারা যারা এই যেরকম লেসে 6 মাস থেকে 2 বছর বয়সী আছে, এই প্যারেন্টস বের করে দেখলাম 10,000 প্যারেন্টস আছে লেসে, তাদেরকে আমরা এই XYZ ডে কেয়ার নিয়ে একটা মেসেজ, একটা কমিউনিকেশন কিন্তু আমরা করে দিতে পারি যে এইটা ওরা এই করতে। সো সো তার মানে আমরা চাইলে, বিকজ অফ দ্য ডাটা, user data, parents data we have, we can help these entrepreneurs to make sure যে তাদের যে নতুন ডে কেয়ারটা দিয়েছে সেখানে যেন এনাফ পরিমাণ লাইক কাস্টমার্স আসে। এবং উনি দেখলো যে আরে আমি তো ট্রেন্ড হয়ে আসছি আইডি থেকে, বাট আমি এখন 3জন কেয়ার গিভার রাখতে চাচ্ছি, কিন্তু দে আর নট ট্রেন্ড। তাহলে ওদেরকে আমি তাহলে কিভাবে ট্রেন করতে পারি? ওকে দে ক্যান সেন্ড টু লাইক টিচার্স টাইমে প্ল্যাটফর্মে ফ্রি, হ্যাঁ, বা লাইক রেকর্ডেড, কিংবা আইডিতে পাঠাই দিল তাদের যে যেটা পছন্দ হ্যাঁ, গেল। যেভাবে পছন্দ ওইভাবে করে সে রেডি করে ফেললো। তার দরকার মানে, কারণ কি এই এন্টারপ্রেনাররা বোঝে না যে মার্কেটিংটা কিভাবে করবে, কাস্টমার অ্যাকুইজিশনটা কিভাবে করবে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো তখন দেখা যায় যে এই যে প্ল্যাটফর্মস লাইক টোগোমোগো ক্যান রিয়েলি হেল্প। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছেন। যেমন আপনি মার্কেটিংটা কিভাবে করবে, ধরেন যে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে দেখা যাচ্ছে যে এই যে এন্টারপ্রেনার তৈরি যে ট্রেনিং প্যাকেজ তারা আসে, সেখানে এই মেসেজগুলো তারাও জানে, দেওয়া হয়তো ট্রেনিং, কিন্তু সমস্যাটা হয় যে ওই এক্সেসগুলো কিংবা সে জেনে গেছে যে এভাবে এটা করতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি ওই জায়গাটা ইমপ্লিমেন্টেশনে ওই জায়গা না, সে চেষ্টা করছে কিন্তু তার হয়তো কন্ট্যাক্টস বা যে কোনো কারণে সে পেরে উঠছে না। আপনার কথা যেটা মনে হচ্ছে, দেখেন আমাদের সবার সার্বিক গোলকে আমাদের শিশুরা সুষ্ঠুভাবে তার সার্বিক বিকাশটা হবে। একটা যদি এন্ড গোল থাকে যে তার ওই পথে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এক একটা জায়গায় এক একটা ক্যাপাসিটি নিয়ে আমরা বসে আছি, সরকারি বেসরকারি ক্যাপাসিটি। কাজে আমার রোলটা আমি করেছি, আমি মডেল ডেভেলপ করেছি, আমি টেস্ট করে দিয়েছি। ওই নেওয়ার ক্ষেত্রে লোকও খুঁজে, নেওয়ার ক্ষেত্রে হয়তো বা মডেলে আমি বলছি যে ওই জায়গাটা এক্সপেক্টেড হচ্ছে না, ওই জায়গায় যদি আপনার স্কিল থাকে, ওয়াই নট আপনি ওই জায়গাটা আপনার রোলটা প্লে করবেন। অ্যাট দ্য এন্ড কিন্তু সবাই মিলে আমরা মানে আর্লি চাইল্ড ডেভেলপমেন্টে যে চাইল্ড কেয়ার যে সেক্টরটা, এটা একটা সেক্টর। যেভাবে আগাচ্ছে বাংলাদেশ, মানে আমাদের উমেনরা যেভাবে কাজে আসছে, প্যারেন্টসরা যেভাবে এখন ওপেন হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু একটা সেক্টরই দাঁড়িয়ে গেছে চাইল্ড কেয়ার। তো এইটাকে আসলে আমরা কিভাবে সবাই কাজ করতে পারি, আমাদের আবারও হয়তো বসতে হবে, আজকে আমাদের অত সময় হলো না, বাট অনেকগুলো পয়েন্ট আসলো যে আমাদের আসলে কোন বিষয়গুলোকে আরো ডিপ ড্রাইভ দিতে হবে আলোচনায়। নিশ্চয়ই আপনার সাথে আবার বসবো আমরা এটা নিয়ে। Thank you. So I think that's a wrap. So what we realize, talking to each other and sharing our stories, যে আসলে all of us have our own skill sets. Exactly. Yes, we are doing wonderful as an individual organization. So it's like, okay, 2, and there is another like private sector 2, and then 2 and 2 4 হয় না যখন you combine the force. 2 and 2 become 6, 7 or 8, right? Exactly. So now it's time যে how can we combine our power together and making sure যে আমাদের যারা ওয়ার্কিং মাদার আছে তারা যেন at an affordable cost দ্য বেস্ট সার্ভিসটা, মানে কেয়ার গিভিং সার্ভিসটা পেতে পারে। সেটা তার বাসায় হইলে বাসায়, সেটা তার কমিউনিটি হইলে কমিউনিটিতে, কিংবা তার ওয়ার্ক প্লেসে হইলে ওয়ার্ক প্লেসে, ওয়ার এভার শি ফিল কমফোর্টেবল। আপা, ইট ইজ গ্রেট টকিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করতে, আর এত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বললাম, রিফ্লেক্ট করলাম নিজেদের কাজগুলোকে, অনেক ভালো লাগলো। আবারও কথা বলবো আপনার সাথে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।